আসসালামু আলাইকুম। এসএসসির প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি টার্গেট A+1 শর্ট সিরিজের দ্বিতীয় ক্লাসে। আজকের ক্লাসে আমরা পড়ব বল নিয়ে, পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল। তো বল অধ্যায়টা আমরা আজকের ক্লাসে এমনভাবে পড়ব যেন আজকের এই 1 থেকে 1.5 ঘন্টার যে ক্লাসটা হবে এর মধ্যেই তোমার দেখবা বলের সব পড়া শেষ হয়ে যাবে। একদম বেসিকও পড়াবো, সাথে যতগুলা সৃজনশীল দরকার, যতগুলা নিয়ম দরকার সব পড়ায় দেবো, কোনো সমস্যা নেই। এই একটা ক্লাস করলে তোমার বল রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো লেটস স্টার্ট। দেখো, আমাদের প্রথম যে টাইপটা আসবে সেটা হচ্ছে বল এবং ত্বরণ। আমরা বল অধ্যায়ে সর্বপ্রথম যে টপিকটা পাই, আমি একটু তোমাদের প্রথম যে বইয়ের বিষয়গুলো আছে সেগুলো একটু না লিখে জাস্ট মুখে বর্ণনা করে দিই। প্রথমতই আসা হচ্ছে তোমাদের জড়তা। জড়তা জিনিসটা কি? কোনো একটা বস্তু গতীয় যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটা হচ্ছে জড়তা। এরপর আছে জড়তার প্রকারভেদ। জড়তা দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তাটা কি ভাইয়া? স্থিতি জড়তা হচ্ছে কোনো একটা বস্তু স্থির আছে এবং স্থির থাকার প্রবণতা, সেটাকে বলা হয় স্থিতি জড়তা। যেমন উদাহরণ কি, দেখো আমার এই বোর্ড, এই বোর্ডটাকে স্থির আছে, সে সারা জীবনে এরকম স্থির থাকবে যদি তার উপর কোনো এক্সটার্নাল ফোর্স প্রয়োগ না করি। তো এটা কি? স্থির আছে, স্থির থাকতে চাইতেছে, এই স্থির থাকার প্রবণতাটাকেই বলা হয় স্থিতি জড়তা। এরপরে 2 নম্বর হচ্ছে গতি জড়তা। গতি জড়তা কি? কোনো গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা সেটাকে বলে গতি জড়তা। যেমন দেখো, আমার মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে, আমি যদি এই ফ্যানের সুইচটা অফ করে দিই, তারপর দেখবা কিছুটা সময় সে ঘুরবে। ওই যে ঘুরতেছে, ওই কেন ঘুরতে থাকে? কারণ সে গতিশীল ছিল এবং গতিশীল থাকতে চায়, তার এরকম একটা টেন্ডেন্সি আছে। এই থাকতে চাওয়ার যে প্রবণতা বা টেন্ডেন্সি, সেটাকে বলা হয় গতি জড়তা। এরপরে এই জড়তার পরেই টপিকটা হচ্ছে নিউটনের সূত্র। আমরা জানি গতি বিষয়ক নিউটনের 3টা সূত্র আছে। প্রথম সূত্রটাকে বলা হয় জড়তার সূত্র বা ল অফ ইনার্শিয়া। সেটাতে নিউটন সাহেব বলছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে সারা জীবন সমবেগে চলতে থাকে। তার কথা হচ্ছে এরকম যে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করলে, অর্থাৎ কোনো একটা বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ না করলে, যেমন দেখো আমার এই বোর্ডটা স্থির আছে, সারা জীবন স্থির থাকতে চায়, এখন তারা যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করে একটা ধাক্কা দিই, তাহলে কি সে স্থির থাকবে? স্থির থাকবে না, তার স্থিতিশীলতার পরিবর্তন হবে। কিন্তু নিউটন বলছে কোনো বল প্রয়োগ করা যাবে না, বাহিরে থেকে কোনো বল প্রয়োগ করা যাবে না তাকে। যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে এই বোর্ডটা সারা জীবন স্থির থাকবে, অর্থাৎ স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে। আর গতিশীল বস্তু, ধরো একটা বল গড়ায় আসতেছে, আমি যদি এর উপর কোনো বল প্রয়োগ না করি তাহলে এই বলটা সারা জীবন এই সমবেগে চলবে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে একটা বল তো সারা জীবন সমবেগে চলে না, একটা সময় যে থেমে যায়, কেন থেমে যায়? দেখো এখানেও বাইরে থেকে বল প্রয়োগ করে কেউ না কেউ, হয়তো তুমি নিজের হাতে করতেছো না, কিন্তু দেখো বল যখন গড়ায় গড়ায় যায় তখন মাঠের মধ্য দিয়ে যায়, মাঠের মধ্যে কি ঘষা খায় না? ঘষা খাইলে এক ধরনের বল উৎপন্ন হয় না, সেই বলটার নাম কি? ঘর্ষণ বল। অর্থাৎ ঘর্ষণ বলের দরুন তখন সে থেমে যায়। এরপরে আমাদের বাতাস কি বাধা দেয় না? বাতাস বাধা দেয় না। দেখো তুমি একটা কাগজ এরকম করে ছেড়ে দাও, দেখো বাতাসে তাকে নাড়ায় দিতেছে, তার মানে কি? বাতাসে তাকে একটা বাধা প্রয়োগ করতেছে, হোক সেটা অল্প, কিন্তু অল্প হলেও বাধা প্রয়োগ করে, অর্থাৎ বাইরে থেকে তখন তাকে বল প্রয়োগ করে, বিদায়ী সে স্থির হয়ে যায়। এরপরে হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। সেটাতে বলছে যে কোনো একটা গতিশীল বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের, এক কথায় বললে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এরপর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এই অধ্যায়ের গাণিতিক পড়া মূলত শুরু হয়েছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক দেখাইছে। নিউটনের দ্বিতীয় সূত্রটা এমন যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেহেতু ভরবেগ একটা ভেক্টর রাশি, তাহলে ভরবেগের পরিবর্তন যেদিকে হবে বলের পরিবর্তনটাও সেদিকে হবে। তোমার ওই লাইন নিয়ে এত বেশি জানার দরকার নাই, তুমি জাস্ট প্রথম লাইনটা নিয়ে পড়বা যে বল হচ্ছে প্রযুক্ত বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তাহলে আমাদের এখানে একটা টার্ম আসছে ভরবেগ। ভরবেগ কি? ভর গুণ বেগ, ভরকে এম দ্বারা প্রকাশ করা, বেগকে বি দ্বারা প্রকাশ করা। এখন যেহেতু পরিবর্তন হয়েছে, তার মানে একটা আদি দশা আসছিল, একটা শেষ দশা হয়েছে। যেমন মনে করো আগে তোমার কাছে 15 টাকা ছিল,
এখন তোমার কাছে এটা 30 টাকা হয়েছে, ঠিক আছে। তার মানে তোমার এটা আদি, এটা শেষ। তাহলে পরিবর্তন কত বলো তো? এই 30-এর 15 বাদ দিতে হবে, মানে শেষটা থেকে আদিটা বাদ দিতে হবে, তাহলে তোমার কাছে পরিবর্তন হিসাব 15। তাহলে আমার একটা আদি দশা আছে, একটা শেষ দশা আছে। আদি দশাটাকে বলতেছি আদি ভরবেগ, আর শেষটাকে বলতেছি শেষ ভরবেগ। তাহলে আদি ভরবেগটা কি? এম ইউ, যেহেতু আদি বেগ ইউ, যেহেতু আদি বেগকে কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা প্রকাশ করি। শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। তাহলে শেষ বেগ হচ্ছে এম ভি। তাহলে পরিবর্তন কত? এই যে শেষটা বিয়োগ আদিটা, তাহলে এই যে এম ভি মাইনাস এম ইউ। তাহলে আমি এখানে এটা বসাইতে পারি, বলকে যেহেতু আমি এফ দ্বারা প্রকাশ করি, তাহলে এফ মানে বলের ইংরেজি হচ্ছে ফোর্স, ফোর্স থেকে এফ। তার ভরবেগের পরিবর্তন, তাহলে এম ভি মাইনাস এম ইউ। কিন্তু বলছে দেখো হার, হার মানে হচ্ছে একক সময়ে, হার দ্বারা কি বোঝায়? একক সময়ে। তাহলে মনে রাখবে হার মানে টি দ্বারা ভাগ করতে হয়। হার মানে কি? টি দ্বারা ভাগ করতে হবে। পৃথিবীর যত জায়গায় তুমি হার কথাটা দেখবা তত জায়গায় টি দিয়ে ভাগ করবা। তাহলে হার মানে কি? টি দিয়ে ভাগ। তাহলে এটাকে পুরোটাকে টি দিয়ে ভাগ করতে হবে, পুরোটাকে কি করতে হবে? টি দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো ভাগ এফ ইজ প্রপোর্শনাল টু, এই এম এর মান, এম কে কমন নেওয়া যায়, কমন নিলে এখান থেকে ভি মাইনাস ইউ আর নিচে থাকে ডিভাইড বাই টি। দেখো তো এইটা পরিচিত লাগে কিনা? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটা সমান কত? এ। ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমান কত? এ। ত্বরণের মধ্যে পড়ছিলাম না, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমি এখান থেকে এটাকে বলতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু এম এ। এফ ইজ প্রপোর্শনাল টু এম এ। এখন তোমাকে একটা সুন্দর পড়া পড়ায়, সারা জীবন কাজে লাগবে। সবসময় যখন সমানুপাতিক চিহ্ন থাকবে তার পরিবর্তে একটা ইকুয়াল সাইন দিবা এবং তার সাথে একটা ধ্রুবক আনবা। কি আনবা? ধ্রুবক। এই যে সমানুপাতিক ওইটা কি হয়? একটা সমান চিহ্ন আর ধ্রুবক, আর বাকি সবকিছু ঠিক থাকে, সমান চিহ্ন এবং ধ্রুবক। তাহলে এফ ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এম এ, ধ্রুবক ইন্টু এম এ, ঠিক আছে। ধ্রুবক ইন্টু এম, ধ্রুবক ইন্টু এম এ। এখন দেখো এই, আচ্ছা এবার আসো তোমাকে আমি একটা সুন্দর জিনিস শিখাই। যত জায়গায় এরকম সমানুপাতিক দেখবা, সমানুপাতিক উঠায় এরকম একটা সমান চিহ্ন দিবা আর তার সাথে একটা ধ্রুবক দিবা। কি দিবা? ধ্রুবক। তার সাথে একটা ধ্রুবক দিবা ইন্টু, আর এম এ যে ছিল এম এ থাকলো, সামনে এফ ছিল এফও থাকলো, ঠিক আছে। এটা একবারে সারা জীবন যত জায়গায় এরকম সমানুপাতিক চিহ্ন পাবো। ভাব দেখো এখন নিউটন সাহেব কি করছে জানো? এখানে ধ্রুবকের মানটা বের করার জন্য 1 কেজি একটা বস্তু নিচ্ছে, 1 কেজি একটা বস্তু নিচ্ছে এবং এর 1 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি করছে। 1 মিটার পার সেকেন্ড করে কি করছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগ বৃদ্ধি করছে, মানে এটা হচ্ছে ত্বরণ। কত ত্বরণ? অর্থাৎ 1 কেজি ভরের একটা বস্তুকে, 1 কেজি ভরের একটা বস্তুকে সে কি করছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সামনের দিকে নিতে চাইছে। এই যে তুমি একটা বস্তুকে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগের সামনের দিকে নিতে চাও, ত্বরণে নিতে চাও, তাহলে কি তার উপর একটা ফোর্স প্রয়োগ করতে হবে না? বল প্রয়োগ করতে হবে না? এই যতটুকু বল প্রয়োগ করতে হবে, এখানে যতটুকু বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে, সেইটাকে নাম দিছে 1 নিউটন। সেটাকে কি নাম দিছে? 1 নিউটন। তাহলে দেখো 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সামনের দিকে অগ্রসর করতে যতটুকু বল প্রয়োজন হয় সেটাকেই নাম দিছে 1 নিউটন। বুঝতে পারছো? এরকম 1 নিউটন দেওয়াতে তার লাভ হয়েছে কি দেখো, সে কেন এরকম নামকরণটা করলো? কারণ এতে দেখো আমি এখান থেকে এফ এর মান পাইলাম 1, এম এর মান পাইলাম 1, ঠিক আছে। আর দেখো ত্বরণ এ এর মানও পাইলাম 1। এই সবগুলা এখানে বসায় দাও তো। এই সবগুলো যদি আমি এখানে বসায় দিই তাহলে দেখো 1 ধ্রুবক, ধ্রুবকটাকে এখানে নিউটন সাহেব কি করছিল জানো? কে দিয়ে নাম করছিল। ধ্রুবকটাকে কি দিছিল? কে। ইন্টু এম এ, ইন্টু এম এ, সবগুলোর মান 1 বসাও তো। এই এম এর মানও তো 1 বসাবো, তাহলে আমি এখানে না লিখে 1 ইন্টু এ লিখি। তাহলে এম এর মান হচ্ছে 1, এ এর মানও হচ্ছে 1, দেখো সবগুলাই 1। তাহলে কে এর মান কত বলো তো? তাহলে কে এর মান হচ্ছে 1। কে এর মান যদি 1 হয় তাহলে আমরা এই লাইন থেকে কি লিখতে পারি? কে মানে কি? ধ্রুবকটার মান 1, তাহলে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারি না? এফ ইজ ইকুয়াল টু এম এ, এই কথাটা আমরা লিখতে পারি। এরপরে দেখো এখান থেকে একটা সূত্র আমরা বের করে নিই। এটা তুমি ডিরেক্ট মুখস্থ করবা যে এফ ইজ ইকুয়াল টু এম এ। আশা করি এটা তোমাদের ম্যাক্সিমামেরই মুখস্থ আছে। তারপরে এখান থেকে আরো কিছু বের করে দিই। দেখো এইখান থেকে আমি লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম, এর লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এর লিখতে পারি কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভাগ এই টিটাকে এই পাশে নিয়ে আসতে পারি, ওই পাশে ভাগ আছে, এই পাশে আসলে গুণ এম ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। দেখো তো এফ টি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। এইটা দেখো এই লাইনটা থেকে এম কমন নিলে এটা হয় না? ভি মাইনাস ইউ, এম ইন্টু ভি মাইনাস ইউ। তার মানে কি? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা কি? ভরবেগের, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন।
আর এই এফ গুণটি বল, বল গুণ সময়, এটাকে বলা হয় হচ্ছে বলের ঘাত। এটাকে কি বলা হয়? বলের ঘাত। তোমার এটা ক নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে, বলের ঘাত কাকে বলে? বল, বল এবং প্রয়োগকালের গুণফল, বল এবং প্রয়োগকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। আবার এই বলের ঘাতটা দেখো ভরবেগের পরিবর্তনের সমান। এটা কি ভরবেগের পরিবর্তন? এই বলের ঘাতটা কার সমান? ভরবেগের, ভরবেগের পরিবর্তনের, ভরবেগের পরিবর্তনের সমান। আই হোপ তোমাকে আমি এই সবগুলো জিনিস বুঝাইতে পারছি। তাহলে আমার মেইনলি এই জিনিস থেকে কি লাগবে? এফ ইজ ইকুয়াল টু এম এ, এ কে ভেঙে আমরা ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি, আবার টি কে ওই পাশে নিয়ে এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ লিখতে পারি। এখানে এফ টি মানে কি? এফ টি মানে হচ্ছে বলের ঘাত, আর এম ইন্টু ভি মাইনাস ইউ এটার মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি বলের ঘাতটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এটা সব ক্ষেত্রে সত্য নয়, তোমার এসএসসি লেভেল পর্যন্ত এটাকে সত্য বলা যায়। তবে তুমি যখন ইন্টারমিডিয়েটে চলে যাবা, পরিবর্তনশীল বল কনসেপ্টটা শিখবা, তখন আর এটাকে সত্য বলা যাবে না। তবে আপাতত তুমি এটাকে সত্য বলতে পারবা যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। ঠিক আছে, এখন আমরা কতগুলা অঙ্ক করার চেষ্টা করি। আজান করছে, আমরা আজানের জন্য একটু ব্রেক নিই। ওকে, এখন দেখো আমাদের আজকের ক্লাসের প্রথম ম্যাথ, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, যে 800 গ্রাম ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটির বেগ 20 সেকেন্ডে 40 ms ইনভার্সন বৃদ্ধি পায়, প্রযুক্ত বল কত? তাহলে বল নির্ণয়ের সূত্র কি বলতো? বল নির্ণয়ের সূত্র কি? বল F is equal to m a, F is equal to m a। এখন দেখো তো এখানে m এর মান ঠিকই আছে, যে 800 গ্রাম ভরের বস্তু, 800 গ্রাম ভরের বস্তু। তাহলে তুমি লিখতে পারবা এখানে, এখানে ভর কমা m is equal to 800 গ্রাম। 800 গ্রামকে কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 800 ভাগ 1000, তখন সেটা হবে কেজি। 800 1000 দিয়ে ভাগ করলে হয় 0.8 কেজি, 0.8 কেজি। তাহলে এম এর মান পাইলাম 0.8, কিন্তু এ এর মান কত? দেখো এ এর মান নির্ণয় করার জন্য তোমাকে বলে দিছে যে এত গ্রাম ভরের বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটির বেগ 20 সেকেন্ডে এত বৃদ্ধি পায়, 20 সেকেন্ডে এত বৃদ্ধি পায়। তার মানে ভি মাইনাস ইউ মানে বেগ বৃদ্ধি, শেষ বেগ বিয়োগ আদি বেগ সমান কত? 40। তাহলে এর আমরা ভেঙে এরকম লিখি, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কি ভি মাইনাস ইউটাই তো বেগের বৃদ্ধি, বৃদ্ধি মানে কি পরিবর্তন, বৃদ্ধি মানে কি পরিবর্তন, বৃদ্ধি কি পরিবর্তন না? যেমন মনে করো তোমার কাছে 5 টাকা ছিল, এখন 20 টাকা হয়েছে, তাহলে পরিবর্তন কত? 20 বিয়োগ 5 মানে 15, তাহলে 15 কি পরিবর্তন না? বা বৃদ্ধি কত? 5 থেকে 20 হয়েছে, বৃদ্ধি কত? 15। তার মানে বৃদ্ধি যে কথা, পরিবর্তনও একই কথাই। বা হ্রাস পরিবর্তন যে কথা, হ্রাস যে কথা, বৃদ্ধি কি কথা, পরিবর্তন একই কথা। তাহলে আমার এখানে পরিবর্তন কত হলো? 40। তাহলে ভি মাইনাস ইউ পুরাটার মানেই কিন্তু 40। তাহলে এখান থেকে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, পরিবর্তন, বেগের পরিবর্তনটাকে লেখা যায় ভি মাইনাস ইউ। বেগের পরিবর্তনটাকে কি লেখা যায়? ভি মাইনাস ইউ সমান হচ্ছে 40। আর সময়, সময় টি ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড, সময় টি ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড। তাহলে এম এর মান হচ্ছে 0.8, এম এর মান হচ্ছে 0.8 ইন্টু ভি মাইনাস ইউ, এই পুরাটার মানেই কিন্তু 40, এই পুরাটার মানেই 40, আর টি এর ভ্যালু হচ্ছে 20। তাহলে এটা কাটলে 2, 1.6 নিউটন, 1.6 নিউটন, 1.6 নিউটন। আই হোপ তোমাকে বুঝাইতে পারছি। দেখো আরেকবার দেখাই, এই যে এফ ইজ ইকুয়াল টু এম, এখান থেকে এম এটাকে তুমি ভাঙতে পারো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কি বেগের পরিবর্তন না? বেগের পরিবর্তনটাকে তুমি চাইলে এম ইন্টু ডেল ভি লিখতে পারো, ডেল ভি বাই টি, ডেল ভি বাই টি। এই যে পরিবর্তন, ডেল ভি এর মান কত? 40, এম এর মান হচ্ছে 0.8 ইন্টু 40, সময়ের মান হচ্ছে 20, কাটাকাটি করলে এখানে হবে 2, 0.8 2 দিয়ে গুণ করলে 1.6 নিউটন, 1.6 নিউটন। আশা করি এটা তোমাকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি। এরপর দেখো এটা আরো একটা ইন্টারেস্টিং অঙ্ক, যে 10 নিউটন বল 5 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণ কত? ত্বরণ কত? বল দেওয়া আছে, ত্বরণ বের করতে বলছে। বল এবং ত্বরণ নিয়ে সূত্র কি? F is equal to ma, F is equal to
এম এ। দেখো এখানে চলক তিনটা, এফ এম এ। এরকম কোন একটা রাশিতে যদি তিনটা চলক থাকে, দুইটার মান দেওয়া থাকলে আরেকটা বের করা যায়। চারটা চলক থাকলে তিনটার মান দেওয়া থাকলে আরেকটা বের করা যায়। পাঁচটা চলক দেওয়া থাকলে চারটার মান দেওয়া থাকলে আরেকটা বের করা যায়। তাহলে দেখো এখানে তিনটা চলক আছে, দুইটা দেওয়া আছে। একটা হচ্ছে বলের মান, এই যে এফ এর মান 10 নিউটন, আর হচ্ছে এম এর মান 5 কেজি। তাহলে দুইটা দেওয়া আছে, আর এ এর মান বের করবো। যার মান বের করবো তার বাম পাশে সিঙ্গেল। তাহলে এর বাম পাশে সিঙ্গেল নিলে এফ বাই এম, এ ইজ ইকুয়াল টু এফ বাই এম, এ ইজ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে এফ এর ভ্যালু কত দেখো, এফ হচ্ছে 10 নিউটন, এফ হচ্ছে 10 নিউটন, এ হচ্ছে সরি এ তো নাই, এম এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এম এর মান কত 5 কেজি, এম এর মান হচ্ছে 5 কেজি। তাহলে 10 ভাগ 5, 10 ভাগ 5 এর কত হয় 2। আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। খুবই ইজি আরেকটা ম্যাথ। এটা দেখো বলছে 20 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করলে এর ভরবেগের পরিবর্তন কত। তাহলে দেখো আমি এটা পড়াইছিলাম, F is equal to ma, আবার a সমান লেখা যায় v minus u divided by t। এই t এই পাশে আছে, ভাগে ওই পাশে আসলে গুণ m v minus m u। তাহলে দেখো এই যে এই লাইনটা থেকে আমি বলছিলাম যে এটা হচ্ছে বলের ঘাত, বলের ঘাত সমান এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। এটা কি ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর বলের ঘাত সমান কত দেওয়া হতো, বল গুণ সময়, বল গুণ সময়। তাহলে 20 হচ্ছে বল আর 10 সেকেন্ড হচ্ছে সময়, দুইটা গুণ করে দিলে আমার ভরবেগের পরিবর্তন কত। এটা এমসিকিউ এ আসবে, এটা কোথায় আসবে, এমসিকিউ তে আসতে পারে। তাহলে आंसर কত, 20 গুণন 10 মানে কত নিউটন, 200। একক কি হবে বলো তো, বলের একক নিউটন, বলের একক নিউটন, আর টাইমের একক সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড। আবার এই পাশ থেকে তুমি এককটা বের করতে পারো। দেখো এই পাশ থেকে যদি তুমি একক বের করতা তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে কি হতো, এটা কি আবার এরকম লিখতে পারতো যে এফ টি সমান যেহেতু এম ভি মাইনাস এম ইউ, এখান থেকে এম কমন নেওয়া যায়, নিলে ভি মাইনাস ইউ। তাহলে দেখো একক যদি বের করো তাহলে এম এর একক হচ্ছে কেজি, এম এর একক কি কেজি। আর বেগের পরিবর্তন, বেগের একক কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড। এটা একটা এমসিকিউ হইতে পারে, এটা খুবই ভালো একটা এমসিকিউ। তাহলে বলের ঘাতের একক হইতে পারে কেজি পার মিটার, কেজি মিটার পার সেকেন্ড অথবা নিউটন সেকেন্ড। কেজি পার মিটার সেকেন্ড যে কথা, নিউটন সেকেন্ড একই কথা, নিউটন সেকেন্ড একই কথা। এরপরে সব পরের অঙ্কটা, এটা দেখো একটু টাইপারে ভুল করছিল, এই জন্য এখানে লাইনটা কেটে দিছি। বলছে একটি চলন্ত বাস 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। একটা চলন্ত বাসকে, এই একটা বাস, এই বাসকে 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। কত নিউটন বল, 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। ঘর্ষণ বল 1 নিউটন হলে বস্তুর ভর 4 কেজি হলে ত্বরণ কত। তাহলে ঘর্ষণ বল আছে, দেখো কি আছে একটা ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বল কই থাকে, যে রাস্তায়, ঘর্ষণ বলটা কই থাকে, রাস্তায়। এই ঘর্ষণ বল কোথায় কাজ করে, তুমি যদি সামনের দিকে যেতে যাও তাহলে তোমাকে আটকায় দেয় না ঘর্ষণ। এই যেমন একটা বল গড়ায় গড়ায় যেতে থাকলে এই বলটা কি আস্তে আস্তে আটকায় দেয়, তার মানে কি গতির বিরুদ্ধে কাজ করে। ঘর্ষণ বলটা কি কোথায় কাজ করে, গতির বিরুদ্ধে কাজ করে। ঘর্ষণ বল কিভাবে কাজ করে, গতির বিরুদ্ধে। অর্থাৎ তুমি বল যদি এদিকে প্রয়োগ করো তাহলে ঘর্ষণ বল তার বিপরীত দিকে 1 নিউটন, তার বিপরীত দিকে 1 নিউটন। এখন মনে করো আমার এই হাতটাকে একজনে এইদিকে 5 নিউটন বলে ধাক্কা দিতেছে, আরেকজনে এই দিক থেকে তার উল্টা দিক থেকে 1 নিউটন বলে ধাক্কা দিতেছে। তাহলে হাতটা কোন দিকে যাবে, এদিক থেকে 5, এদিক থেকে 1। তাহলে হাতটা নিশ্চয়ই এইদিকে যাবে, কারণ কত বলে যাবে, দেখো এই পাশে 1 নিউটন বলে ধাক্কা দিচ্ছে। ধরো এই দিক থেকে 5 জনে ধাক্কা দিতেছে, এই দিক থেকে 1 জনে ধাক্কা দিচ্ছে। তাহলে কারা জিতবে, এইদিক 5 জন জিতবে। কেন জিতবে বেশি, কারণ এদিকে এইখানে 1 জন, এখানে 5 জন, তাহলে 4 জন বেশি আছে, 4 জন বেশি মানুষ এদিকে আছে, তার মানে 4 নিউটন বেশি আছে, ঠিক আছে। তাহলে 4 নিউটন বেশির কারণে সে সামনে যাবে, অর্থাৎ এই 4 জনের কারণে সে সামনে যাবে। তাহলে এই যে দেখো, তাহলে এখানে টোটাল নেট বল কত হবে, এফ নেট মানে লব্ধি, এটা আরেকটু বুঝাইতেছি। এফ নেট হবে 5 নিউটন। এখান থেকে তোমাকে এটা বুঝতে হবে যে লব্ধি, লব্ধি মানে হচ্ছে একাধিক বল যখন একসাথে কাজ করে, একাধিক বল, মনে করো 3 জন মিলে ধাক্কা দিতেছো, কয়েকজন বিপরীত দিকে ধাক্কা দিতেছো, তাহলে একাধিক বল হলো না। একাধিক বল যখন একসাথে কাজ করে তখন তাদের যে ফাইনাল যে রেজাল্টটা হয়, অর্থাৎ 3 জনেও যদি একটা ফুটবলকে লাথি দাও, ফুটবল কি 3 দিকে যাবে না 1 দিকে যাবে, 1 দিকে যাবে। ওই যে 1 দিকে গেল, যেই বলে গেল, যেই দিকে গেল, সেটাকে বলা হয় লব্ধি বল এবং লব্ধির দিক। কারণ লব্ধি মানে হচ্ছে রেজাল্টেন্ট, মানে ফাইনাল যে রেজাল্টটা হবে। অনেকগুলো বল প্রয়োগ করলে একটা ফাইনাল রেজাল্ট হবে না। ধরো আমাকে 4 জন মিলে টানতেছে, আমি কি 4 দিকে যাব, যে কোনো 1 দিকে যাব না, এই যে 1 দিকে যাব সেটা হচ্ছে আমার লব্ধি।
যত বলে যাব সেটা হচ্ছে আমার লব্ধির মান, যেই দিকে যাব সেটা হচ্ছে লব্ধির দিক। এখন দেখো যদি একটা বস্তুর উপর একই দিক থেকে দুইটা বল প্রয়োগ করা হয় তাহলে তখন লব্ধি হবে যোগফল। লব্ধি হবে কি? যোগফল। লব্ধি হবে যোগফল। যেমন মনে করো এটা 2 নিউটন, এটা 3 নিউটন, ঠিক আছে? 2 নিউটন এবং 3 নিউটন, তখন এফ নেট কত হবে? এফ নেট হবে 5 নিউটন। এফ নেট হবে 5 নিউটন। আর যদি বিপরীত দিকে হয়, ধরো একজন এই দিক থেকে দিতেছে, একজন এই দিক থেকে দিতেছে, তখন হবে বিয়োগফল, কারণ বিপরীত দিক থেকে তখন বাদ দিতে হবে, তখন হবে বিয়োগফল। তখন হবে বিয়োগফল। ধরো এই দিক থেকে 5 নিউটন আর এই দিক থেকে 3 নিউটন, তাহলে 5 বিয়োগ 3 লব্ধি হবে কত? এফ নেট হচ্ছে 2 নিউটন। এফ নেট কত হবে? 2 নিউটন। আশা করি তোমাকে লব্ধিটা বুঝাইতে পারছি, লব্ধিটা বুঝাইতে পারছি। এখন বলছে দেখো বল দেওয়া আছে, ত্বরণ নির্ণয় করতে বলছে। সূত্র কি? এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ ইজ ইকুয়াল টু এম এ। কিন্তু এই ক্ষেত্রে তোমার সবসময় এফ নেট ইউজ করতে হবে। যখন একাধিক বল থাকবে তখন তোমার কোন বল প্রয়োগ করতে হবে? ইউজ করতে হবে সূত্রতে এফ নেট, মানে লব্ধি বল। তাহলে এটা কি? এফ নেট। তাহলে বলতো এফ নেট কত হবে? এফ নেট ওই যে 5 নিউটন বলে বাসটাকে সামনের দিকে ধাক্কা দিতেছে, এটা কত? 5 নিউটন। এটা 5 নিউটন। আর তার বিপরীত দিক থেকে কাজ করতেছে 1 নিউটন, যেটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে বাদ দিতে হবে না, দুইটা বিয়োগ করতে হবে না। এটাকে লেখে বড় এফ মাইনাস ঘর্ষণ বলটাকে ছোট এফ দিয়ে প্রকাশ করা হয়। ঘর্ষণ বলটাকে কি এফ দিয়ে প্রকাশ করা হয়? ছোট এফ। এফ মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ কোনটা? এই যে 5 নিউটন হচ্ছে এফ। এখানে লিখবা যে এখানে এখানে এফ ইজ ইকুয়াল টু 5 নিউটন। এফ ইজ ইকুয়াল টু 5 নিউটন। আর ছোট এফ হচ্ছে 1 নিউটন। ছোট এফ হচ্ছে 1 নিউটন। আর বস্তুটির ভর কত কেজি? 4 কেজি। তাহলে এম এর মান হচ্ছে 4 কেজি। এম এর মান 4 কেজি। তাহলে আসলে আমরা এই অঙ্কটা করে ফেলি এটাকে খুব সুন্দর করে। ভা এফ মাইনাস এফ, তাহলে 5 বিয়োগ 1 সমান এম এর মান হচ্ছে 4 ইন্টু এ। এর মান আমরা বের করবো, ঠিক আছে? তাহলে 5 বিয়োগ 4 মানে 4, 4 এ 4 এ। তাহলে এ সমান কত হবে? 4/4, মানে এ সমান 1। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। এরকম একাধিক বল থাকলে আশা করি পারবা। এই দেখো আরো একটা বলছে 10 কেজি বল, তাহলে এম এর মান 10 কেজি। এম এর মান 10 কেজি। একটি নারিকেল গাছ থেকে পড়লে বাতাসের বাধা 9 নিউটন। দেখো একটা নারিকেল, মনে করো এই একটা নারিকেল, ঠিক আছে? এটা গাছ থেকে নিচের দিকে পড়তেছে। একটা বস্তু কেন নিচের দিকে পড়ে বলো তো? একটা এই যে কলমটাকে যদি আমি ছেড়ে দিলে নিচের দিকে পড়ে যাবে। কোনো ঢিল দিয়ে ছাড়ছি তাকে? ঢিল দিয়ে কিন্তু ছাড়ি না, সে অটোমেটিক পড়ে যাচ্ছে। কেন পড়ছে? অবিকর্ষজ বলের ধরুন। কারণ আমরা জানি প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। কত বলে টানে? তার ওজনের সমান বলে। কোন বলে? ওজনের সমান বলে। ওজনটাকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। অর্থাৎ এই এমজি বলের ধরুন সে নিচের দিকে পড়তে থাকে। কোন বলের ধরুন? এমজি বলের ধরুন। তাহলে এমজি সমান কত হবে বলতো এই বস্তুটার ক্ষেত্রে? এম হচ্ছে 10, জি হবে 9.8, তার মানে 98 নিউটন। তাহলে কেন সে নিচে পড়তেছে? 98 নিউটনের কারণে সে নিচে পড়তেছে। তো বাতাসে তাকে 8 নিউটন বাধা। বাতাসের বাধা কি? বস্তু যেদিকে চলতেছে তার বিপরীত দিকে ঘর্ষণ। বাতাসের বাধাটা কি? একটা ঘর্ষণ এক ধরনের। এটা কি? তার বিপরীত দিকে। অর্থাৎ এইদিকে যেহেতু 98 নিউটন কাজ করতেছে, তাহলে বাতাসের বাধাটা তার বিপরীত দিকে 8 নিউটন কাজ করবে। তাহলে এখানে লব্ধিগত বলতো, দেখো বিপরীত দিকে কাজ করছে, তার মানে বাদ দিতে হবে। অর্থাৎ বাধা যেটা, বাধা মানে তো বাধা মানে কি? বাদ দিতে হবে না। তুমি সামনের দিকে একটা বলে যাইতেছো, তোমাকে বাধা দিয়েছে, তাহলে ওই গতিটা কি তোমাকে কমায় দিল না? তাহলে এটা বাদ দিতে হবে। তাহলে 98 বিয়োগ 8 সমান হচ্ছে 90 নিউটন। 90 নিউটন। এটা দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে ত্বরণ নির্ণয় করতে বলছে এ ইজ ইকুয়াল টু হোয়াট। দেখো আমি এখানে আবার অঙ্কটা করাই দিই। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তবে এখানে কি লিখতে হবে? এফ নেট। কি লিখতে হবে? এফ নেট, মানে লব্ধি বল। এখন লব্ধি বল থেকে আমরা কি লিখি? এফ মাইনাস ছোট হাতের এফ। এই ছোট হাতের এফ মানে হচ্ছে বাধাটা। এই যে এখানে লিখে দেবো, ছোট হাতের এফ সমান হচ্ছে কত নিউটন? 8 নিউটন। ছোট হাতের এফ সমান কত? 8 নিউটন ইজ ইকুয়াল টু এম এ। আর বড় হাতের এফ কত বলো তো? কেন সে নিচের দিকে পড়তেছে? এই যে এম জি পরিমাণ বলের কারণে 98। তাহলে এটা লেখো এম জি। এফ ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ। বা এম হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 9.8, মাইনাস এফ হচ্ছে 8, এম হচ্ছে 10 ইন্টু এর ভ্যালু আমরা বের করব। বা তাহলে এটা হচ্ছে 98 বিয়োগ 8 ইজ ইকুয়াল টু 10 এ। তাহলে বা এ ইজ ইকুয়াল টু 90 বিয়োগ 90/10। তাহলে সুতরাং এ ইজ ইকুয়াল টু 90 10 দিয়ে ভাগ করলে 9। এম এস ইনভার্স 9 এম এস ইনভার্স
তো দেখছো কত ইজি অঙ্ক, মানে তোমার সবসময় লব্ধি বল নিয়ে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? লব্ধি বল। এই যে সূত্র গ্যাপ ইকুয়াল টু এম এ, তবে এখানে নেট লিখতে হবে। যদি একাধিক বল কাজ করে তখনই সবসময় কি নিয়ে কাজ করতে হবে? লব্ধি বল নিয়ে কাজ করতে হবে। দেখো এই টপিকটা পড়লে তোমার লব্ধি নিয়ে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটাকে কি বলছি? মিলিত বস্তুর ত্বরণ। কি বস্তুর ত্বরণ? মিলিত বস্তু। তাহলে আগে সিস্টেম বুঝতে হবে। মিলিত বস্তুর জন্য আগে একটা কথা শিখতে হবে, সিস্টেম। দেখো এটা আমি খুব সুন্দর করে পড়াই। ধরো তোমাদের স্বপন ভাই আছে, স্বপন ভাই অনেকগুলো বিয়ে করতে চায়, ঠিক আছে, কিন্তু চায় যে এমন ভাবে বিয়েগুলা করতে মানুষের কাছে যেন পরিচয় দিতে পারে যে তার বউ একটা, এবং তার ক্রিয়াকলাপ যেন ওই একটা বউয়ের সাথেই সবকিছু শেষ হয়, ঠিক আছে। তাহলে মনে করো তার 4টা বউ আছে, এই যে 4টা বউ, এখন এমন ভাবে তার প্রকাশ করতে হবে যেন সে একটা বউ, 4টা বউকে কি করতে হবে? একটা বউ হিসাবে পরিচয় দিতে হবে, বা একটা বউয়ের মতো তার সাথে আচরণ করতে হবে। অর্থাৎ ধরো একজনকে পিটাইলো, তাহলে যেন সবাই একই সাথে রিয়েকশন দেয়, সবার যাতে একই সাথে তাকে পিটাইতে আসে বা তার প্রতি রিয়েকশন দেয়। এরকম যদি হয়, অর্থাৎ সবাই একযুগে কাজ করে, একজনের কোনো পরিবর্তন হলে সবার পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হয় সিস্টেম। আরো সুন্দর করে বলি, এখন একটু ফিজিক্সের ভাষায় আসি। ফিজিক্সের ভাষায় হচ্ছে সিস্টেম হচ্ছে কতগুলা বস্তুর সমষ্টি, কতগুলা বস্তুর সমষ্টি। সিস্টেম কি? কতগুলা বস্তুর সমষ্টি, যেখানে বাইরে থেকে বল প্রয়োগ করলে সবগুলা বস্তুর সমান ত্বরণ হয়। সবগুলা বস্তুর ত্বরণটা কেমন হয়? ত্বরণ হয় সমান। সবগুলা বস্তুর পরিবর্তনটা একই রকম হইতেছে, সবগুলা বস্তুর পরিবর্তন কি একই রকম, বেগের পরিবর্তনটা একই রকম, অর্থাৎ ত্বরণটা সমান। এটাকে বলা হয় সিস্টেম। তাহলে আমি আরেকবার একটু শর্টকাটে বলে দিই, সিস্টেম কি? সিস্টেম হচ্ছে অনেকগুলা বস্তুর সমষ্টি যার উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে তাদের একই ধরনের পরিবর্তন হয় বা তাদের ত্বরণ একই থাকে, সেটাকে বলা হয় সিস্টেম। এখন মিলিত বস্তু হইতে পারে কেমন? ধরো এই একটা 10 কেজি বরের বস্তু, আর এই একটা মনে করো 5 কেজি বরের বস্তু, এর একটা মিলিত অবস্থায় আছে, ঠিক আছে। এর মধ্যে তুমি যদি বল প্রয়োগ করো, ধরো এই বস্তুটার উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, 10 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে এদের ত্বরণ কত? তাহলে দেখো এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম এ, এখন এম এর ভ্যালুটা হচ্ছে এখানে মেইন। এই যে মিলিত বস্তুর ক্ষেত্রে তোমার ভরটা ধরে নেওয়াটাই হচ্ছে মেইন। ভর কত সেটা বোঝাই হচ্ছে মেইন। তাহলে ভর হচ্ছে, দেখো মিলিত একসাথে যুক্ত আছে, সেক্ষেত্রে ভর হবে দুইটার যোগফল। ভর হবে কি? দুইটার যোগফল। যেমন একজন ব্যক্তি যদি মাথায় বোঝা নিয়ে যাইতে থাকে, তাহলে তার মোট ভর হবে নিজের ভর প্লাস মাথার বোঝার ভর, ঠিক আছে। তাহলে এটা মিলিত বস্তু বুঝাই যাবে। তাহলে এম এর মান হবে এই ক্ষেত্রে 10 যোগ 5 আর এফ এর ভ্যালু কত? 10। তাহলে এ এর ভ্যালু কত হবে বলো তো? 10/15। এটা বের করলে যত হয় তত এমএস ইনভার্স 2। এখন আমরা যে টাইপের অঙ্কগুলো আসলে মেইনলি করব মিলিত বস্তু থেকে, সেটা হচ্ছে কপিকল। যেমন আমরা এই যে অঙ্কে চলে যাই, দেখো একটা কপিকল দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা 4 কেজি বরের বস্তু আছে আর একটা 8 কেজি ভরের বস্তু আছে। আবার এই যে তলের উপর আছে, দেখো একটা তলের উপর আছে না, এই তলের ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। ঘর্ষণ বল কত নিউটন? 2 নিউটন। বলছে এখানে মিলিত অবস্থায় ত্বরণ কত। এই মিলিত অবস্থায় কথাটা না বলে দিলেও পারতো, মিলিত অবস্থায় কথাটা বলে না দিলেও পারতো, বলতে পারতো এখানে বস্তুর ত্বরণ কত। তাহলে দেখো আমার এখানে কাহিনীটা কি হইতেছে। এই যে 4 কেজি ভরের একটা বস্তু একটা টেবিলের উপর আছে, ঠিক আছে। এটার একটা সুতা দিয়ে এরকম টানতেছে, এই সুতার মাথায় আবার মনে করো একটা 8 কেজি ভরের ধরো একটা ইট ঝুলানো আছে। এটা কি? একটা ইট। এটা একটা ইট। আর এটা মনে করো তোমার একটা বই, এখন তো ধরো এটা আমার একটা টেবিল, ঠিক আছে। এর উপর আমি এই কলমটা রাখলাম, এদিকে একটা সুতা বাঁধলাম বাইদা, এদিকে একটা ইট ঝুলাই দিলাম, এখানে একটা ইট ঝুলাই দিলাম। তাহলে কি হবে বলো তো? এই ইট একদম এটাকে নিয়ে এরকম পড়ে যাবে না? পড়ে যাবে। তাহলে এই যে পড়ে গেল, আমি কিন্তু এখানে কোনো বাইরে থেকে বল দিই না, আমি কি এটা টান দিছি? তুমি টান দিছো? দেওয়া নাই, কেউই কিন্তু দেয় নাই। তাহলে এটা কেন পড়লো? এখানে বলটা কোত্থেকে আসলো? ওই যে কোনো একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ফলে সে নিচের দিকে পড়ে। কেন পড়ে? তার ওজনের কারণে। ওজন W = mg, অর্থাৎ mg বলের কারণে। কি বলের কারণে? mg বলের কারণে। তাহলে দেখো এই 8 কেজি বরের বস্তুটা mg বলে নিচের দিকে টানতেছে, mg বলে। তাহলে m কত? 8, g হচ্ছে 9.8। তাহলে এটা কত হবে? 8 8 64, 4 হাতের 6, 8 9 72 আর 6 78। তাহলে 78.4 নিউটন বলে নিচের দিকে পড়তেছে। আচ্ছা, তাহলে বল কত? তাহলে এখানে যে সুতার টান কত, এই যে এখানে টানটা কত দিতেছে, এই 8 কেজি বরের বস্তুটা কত টান দিতেছে? 78.4 নিউটন, 78.4 নিউটন। এই সুতাটাই তো এটা। তাহলে এইখানেও কত কাজ করতেছে? 78.4
নিউটন। এই পুরা সুতাই তো 78.4 নিউটন বলে টানতেছে। এটা 4 কেজি ভর আছে। আবার এখানে দেখো ঘর্ষণ বল আছে 2, তাহলে সবসময় কি ঘর্ষণটা বাদ দিতে হবে? তাহলে এখান থেকে ঘর্ষণটা বাদ দিলে এফ নেটের মান কত হবে? দেখো এফ নেটের মানটা কত হবে? 78.4 বিয়োগ 2, 78.4 বিয়োগ 2 মানে 76.4 নিউটন, 76.4 নিউটন। এখন আবার ত্বরণ বের করতে হবে। এখন ত্বরণ বের করতে গেলে a is equal to f by m, এটাই তো আসে। f is equal to m এ থেকে a is equal to f by m। f কত? 76.4, 76.4। m এর মান কত বসাবো বলো তো? মিলিত বস্তুর ক্ষেত্রে দুইটা ভরের যোগফল। কারণ এই যে ইটটা যে পড়বে, এই কলমটাকে কি ছাড়া পড়বে? ইট কি নিজে পড়বে না? কলমও পড়বে, নিজেও পড়বে। তাহলে দুইটা বস্তু একসাথে যুক্ত হয়ে পড়লো না? তাহলে দুইটা বস্তুর কি একই রকম পরিবর্তন হবে না? একই রকম পরিবর্তন হবে। তাহলে এটাকে বলা হয় মিলিত বস্তু বা সিস্টেম। তখন বর হবে দুইটার যোগফল। তাহলে 8 আর 4 কত হলো? 12। 8 আর 4 কত হলো? 12। তাহলে 76.4 ভাগ হচ্ছে 12, এই অঙ্কের টোটাল আনসার। আসলে এবার আমরা এটাকে গুছিয়ে করে দিই। তোমাকে অঙ্কটা বুঝাইলাম, এখন আমরা এটাকে গুছায় করি। দেখো যে এখানে সুতার টান, এটাকে তুমি বল না লিখে বলবা সুতার টান। এই যে সুতাটা টানতেছে কত? এই ইটটাইতে টানতেছে। এটাকে যদি আমরা ইট বলি, ইটে টানতেছে, তাহলে তুমি বলবা সুতার টান। সুতার টান, টানকে টি দ্বারা প্রকাশ করি, টেনশন ইজ ইকুয়াল টু ডাব্লিউ, ইজ ইকুয়াল টু ডাব্লিউ। এটাকে যদি আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি? এমজি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি সমান হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে 8 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.8। তাহলে 8 ইন্টু 9.8 হবে 78.4, 78.4 নিউটন, 78.4 নিউটন। এখন তুমি সূত্র অ্যাপ্লাই করো যে আমরা জানি F is equal to ma, F is equal to ma। তাহলে এখানে F টা কি ইউজ করবা? F net। এখানে F টা কি ইউজ করবা? F net। F net কোনটা? এই যে 78 বলে তাকে টানতেছে, আর এই 2 নিউটন যে ঘর্ষণ বল তাকে বাধা দিতেছে। তাহলে এই 2 বাদ দিতে হবে। তাহলে 78 যে টানতেছে ওটাকে আমরা টি লিখছি, টি মাইনাস ছোট হাতের f, বা এখানে তুমি বড় হাতের f লিখতে পারতো, ডাজন্ট ম্যাটার। আর m কত হবে বলো তো? m হবে 8 যোগ 4, m হবে কত? 8 যোগ 4 ইন্টু 8, বা টি বের করলাম 78.4, আর ঘর্ষণ বল হচ্ছে 2, তাহলে হচ্ছে 12a, 12a। তাহলে 78 মানে হচ্ছে 76.4, 76.4 ইজ ইকুয়াল টু 12a। তাহলে a ইজ ইকুয়াল টু 76.4 ভাগ হচ্ছে 12। তাহলে আনসার কত? 76.4 ভাগ হচ্ছে 76.4 ভাগ হচ্ছে 12, 6.367, 6.367 ms ইনভার্স 2, কারণ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। আসো আমরা আরো অঙ্ক করবো। এটা দিয়ে শেষ না, আমরা আরো অঙ্ক করবো। এটা ক্লিয়ার করে রাখি যেন তোমরা পরে পড়তে পারো, যেন স্লাইডটা তোমরা পড়তে পারো। ঠিক আছে, স্লাইড দিয়ে দিব। এখন দেখো আরো একটা, এখন দুই দিকে ধরো এইখানে একটা বস্তু রাখছো, এই যে এই টেবিলের উপরে এইদিকে একটা বস্তু রাখছো, এই দিক দিয়ে একটা সুতা ঝোলায়, এইদিকেও একটা ইট দিছো, এইদিকে সুতা ঝোলায়, এইদিকেও একটা ইট দিছো। এখন কোন দিকে যাবে? দুই দিকে ইটে যাইতে পারে। কোন দিকে যাবে? যেদিকের ইটটা ভারী, ভারী ইটের জন্য এম জির মান বেশি হবে। এম ইন্টু জি, বরের মান বেশি হলে কি এম গুণ জি এর মানটা বাড়বে। তাহলে যেদিকে ইটটা ভারী হবে ওই দিকেই তো যাবে। এটাই তো বাস্তবে বলে। এদিকে মনে করো একটা 5 কেজি ওজনের ইট, এদিকে মনে করো একটা 2 কেজি ওজনের ইট, তাহলে এই কলমটাকে নিয়ে কোন দিকে পড়বে? 5 কেজি ওজনের দিকে পড়বে। এইটাই দেখো এখানে, এই যে একটা এ বস্তু 10 কেজি, বি বস্তু 20 কেজি, তাহলে বলো তো কোন দিকে পড়বে? এইদিকে এসে পড়বে, এইদিকে এসে পড়বে। ওকে, আর এখানে একটা বস্তু আছে সি বস্তু। এখন তিনটায় যেহেতু সুতা দিয়ে বাঁধা, তাহলে কি এটা একটা সিস্টেম না? সিস্টেম হইলে মোট ভর কত বলো তো? মোট ভরটা আমরা বের করে ফেলি। মোট ভর এম ইজ ইকুয়াল টু কত হবে? 20 10 10, 20 10 10, 20 যোগ 10 যোগ 10, তাহলে কত হলো? 40 কেজি। তাহলে কত হলো? 40 কেজি। বুঝাইতে পারছি, কারণ কি এটা একটা সিস্টেম, এটা কি একটা সিস্টেম। আচ্ছা, এখন আমার ত্বরণ বের করতে হবে। তাহলে আগে আমি সূত্র লিখি। সূত্র কি হবে? এফ নেট। সবসময় কি লিখতে হবে? এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। এখন এফ নেট বের করা হচ্ছে আমার এই অঙ্কের মূল কাজ। এফ নেট বের করা হচ্ছে আমাদের এই অঙ্কের মূল কাজ। দেখো এই যে বি দিকে যে টানতেছে, যে এইদিকে যে টানটা হইতেছে, এটা T1, চিহ্নটা উল্টা দিছে, এটা হচ্ছে T2। তাহলে T1টা আগে বের করি। T1 সমান হচ্ছে mg,
এ বস্তুর ভর, ভরটা একটু সমস্যা করতেছে। T1 ইজ ইকুয়াল টু, এই যে এটা দেখো এ বস্তু যেহেতু, তাহলে এম এ জি বস্তু এ লিখছি, মানে এ বস্তুর ভর ইন্টু জি, এম জি লিখছি কিন্তু এ দিলাম কেন, এ বস্তুর ভর। তাহলে এ হচ্ছে 10 ইন্টু 9.8, তাহলে এটা হচ্ছে 98 নিউটন। আবার দেখো টি টু সমান কি, এম জি, এই যে বি বস্তু এই জন্য বি দিলাম, 20 ইন্টু 9.8, তাহলে এটা হবে হচ্ছে 196 নিউটন। এটা কত হবে, 196 নিউটন। তাহলে এফ নেট কত হবে বলো তো, এফ নেট কত হবে, এটা কি দুই দিকে না, যে দেখো এই টানটা এইদিকে, এই যে এ ওয়ান এর জন্য এই টানটা কত 98 টানে এইদিকে, আর 196 টানে এইদিকে, তাহলে কি দুইটা বিপরীত দিকে হলে লব্ধি কত বিয়োগ করতে হয়, বিপরীত দিকে হলে লব্ধি বিয়োগ করতে হয়, তাহলে দুইটা বিয়োগ ফল, অর্থাৎ বড়টা বিয়োগ ছোটটা, এই যে T2 মাইনাস T1। তাহলে এফ নেট সমান কত হবে, এফ নেট সমান হবে T2 মাইনাস T1 সমান হচ্ছে এম এ। বলো তো এম এর মানটা কত হবে, এম এর মান কিন্তু আমরা এখানে সিস্টেমের ভরটা বের করবো, এই যে 40 কেজি বসাবো, এম এর মান কত বসাবো 40, T2 হচ্ছে 196 বিয়োগ 98, এম এর মান হচ্ছে 40 ইন্টু হচ্ছে এ, 196 তে 98 গেলে 98 থাকে 40 এ, তাহলে এ সমান হবে 98 ভাগ 40, তাহলে সুতরাং এ সমান 98 ভাগ 40, 98 ভাগ 40, তাহলে কত হলো 2.45 ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এককগুলো না লিখলে কিন্তু মার্ক পাবো না, খুবই গুরুত্বের সাথে এককগুলো লিখতে হবে, খুবই গুরুত্বের সাথে এককগুলা লিখতে হবে। আশা করি এটা বুঝাইতে পারছি, ঠিক আছে। এরপরে আসো, এই যে সি বস্তুর সেম অঙ্কই দিয়ে দিল, সি বস্তুর উপর, আচ্ছা এটাতে বলছিল শুধু কার্যকর বল, মানে এই পর্যন্ত বের করলে হতো, মানে এই যে এফ নেটটা বের করলে হতো, মানে এটা হইলে হতো যে এফ নেট সমান T2 বিয়োগ T1, তাহলে T2 হচ্ছে 196 বিয়োগ 98, মানে হচ্ছে 96 নিউটন। এটা বের করতে বলছিল, মানে কার্যকর শুধু বলটা, মানে রেজাল্টেন্ট যে ফোর্সটা বের করতে বলছিল, রেজাল্ট। তাহলে আমরা একবারে পুরো অঙ্কটা করে ফেলছি আর কি, ওই যে এই অঙ্কটা করা হয়ে গেছে, এই অঙ্কটা এটা করা হয়ে গেছে, এটা কি প্রিভিয়াস পেজে আছে, ঠিক আছে, প্রিভিয়াস পেজের মতো। আচ্ছা এখন, আচ্ছা এই স্লাইডটা যেহেতু আছে, এখানে আরেকটু তোমাদেরকে পড়ায় ফেলে যাও, এখানে একটা বোনাস দিয়ে দিই। বোনাসটা হচ্ছে এখানে যদি একটা ঘর্ষণ থাকতো, এই যে তলটা আছে, এই তলে একটা ঘর্ষণ দিলাম, ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন দিলে কম হয়ে যায়, দিলাম ঘর্ষণ বল হচ্ছে 6 নিউটন, ঘর্ষণ বল কত নিউটন, 6 নিউটন। এখন হিসাব করো, তাহলে দেখো এফ নেটের মধ্যে কিন্তু এটাও বাদ দিতে হবে, মানে যে আগের অঙ্কটাই, দেখো আগের অঙ্কটাই এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, এখানে এফ নেট সমান লিখছিলাম T2 বিয়োগ T1, আরো একটা বিয়োগ দিতে হবে, ঘর্ষণ বলটাও কি বাদ যাবে না, ঘর্ষণ বলটাও বিয়োগ দিতে হবে, বিয়োগ এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে ভাব এটা ছিল 196 বিয়োগ 98 বিয়োগ 6, 196 বিয়োগ 98 বিয়োগ 6, কারণ এই দুই সবগুলাই কি বাধা, তাহলে বাধাগুলো বাদ দিতে হবে, বাদ দিলাম। ইজ ইকুয়াল টু এম এর মান হচ্ছিল 40, ওই যে সবগুলো যোগফল 20 30 40 ইন্টু এ, তাহলে এটা হবে 90 ইজ ইকুয়াল টু 40 এ, বা এ সমান হবে 90 ভাগ 40, তাহলে 2.25 মেবি 2.25 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2.25 না 125, 90 ভাগ 40 2.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি এই কপিকল থেকে তোমাকে আটকাইতে পারবে না, তুমি যদি লব্ধি বুঝো, আর তোমাকে কেউ জীবনেও এই টাইপের অঙ্ক থেকে আটকাইতে পারবে না। লব্ধি কি, একই দিকে কাজ করলে যোগ, বিপরীত দিক কাজ করলে বিয়োগ, আর মনে রাখবা ঘর্ষণ সবসময় বিয়োগ, ঘর্ষণ যেটা থাকবে সবসময় বিয়োগ, তাহলে আরো সহজ হয়ে যাবে, হ্যাঁ। এরপরে দেখো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে এটা, ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো সংরক্ষণ মানে কি বোঝায়, সংরক্ষণ মানে হচ্ছে সারা জীবন সেম থাকা, সংরক্ষণ মানে কি সারা জীবন সেম থাকাটাকে বলা হয় সংরক্ষণ। যেমন মনে করো তুমি জন্মগ্রহণ করার সাথে সাথে
তুমি 1,00,000 টাকার মালিক। তুমি কয় লাখ টাকার মালিক? 1,00,000 টাকার মালিক। এত সংখ্যা না লিখে আমি লিখলাম যে 1,00,000 টাকার মালিক। ঠিক আছে, এখন তোমার যদি এই টাকাটা সারা জীবন সংরক্ষণ করতে থাকে, তার মানে কি তোমার সারা জীবন এই 1,00,000 টাকা থাকতে হবে। এখন তুমি মনে করো তোমার জন্মের সময় 1,00,000 টাকা তোমাকে ক্যাশ দিছে, তুমি কি করলা, কিছুদিন পরে এই 1,00,000 থেকে 50,000 টাকার স্বর্ণ কিনলা, স্বর্ণ, হ্যাঁ 50,000 টাকার স্বর্ণ কিনলা, আর 50,000 তোমার ক্যাশ আছে, আর 50,000 কি আছে, 50,000 ক্যাশ আছে। তাহলে বলতো তুমি এখন মোট কত টাকার মালিক? মোট কত টাকার মালিক? মোট কিন্তু ওই 1,00,000 টাকারই মালিক। মোট কত টাকার মালিক? 1,00,000 টাকার মালিক। তার মানে তুমি এই টাকাটা কি আছে, সংরক্ষিত আছে, সংরক্ষিত। আচ্ছা, আবার মনে করো তুমি আরেকবার কি করলা, আরেকটু বড় হওয়ার পরে 20,000 টাকা দিয়ে, 20,000 টাকার মনে করো তোমার স্বর্ণ আছে, আর 70,000 টাকার তোমার মনে করো একটা গরু আছে, একটা কি আছে, গরু আছে, আর 10,000 টাকার তোমার মনে করো একটা ছাগল আছে, 10,000 টাকার কি আছে, একটা ছাগল। তাহলে বলো তো মোট কত আছে? 20 আর 70, 90, 90 আর 10, ওই 1,00,000 আছে, ওই 1,00,000 আছে। তার মানে কি তোমার টাকা কিন্তু ওই সেমই আছে, মানে তুমি সেম 1,00,000 টাকারই মালিক আছে, তোমার টাকা বাড়ছেও না বা কমছেও না। এই যে সারা জীবন সেম টাকা, এটাকে বলা হয় সংরক্ষণ। তাহলে ভরবেগের সংরক্ষণ বলতে বোঝায় ভরবেগটা সারা জীবন সেম থাকবে। ভরবেগটা কি থাকবে? সারা জীবন সেম থাকবে, সেটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র। সেটাকে কি বলা যায়? ভরবেগের সংরক্ষণ সূত্র। যেমন মনে করো, দেখো আমরা ভরবেগ কিন্তু পড়ছিলাম ভর আর বেগের গুণফল, ভর, ভর গুণ বেগ, ভর এবং বেগের গুণফল। এখন আমি একটা ঘটনা বললাম যে এই গাড়িটা হচ্ছে এ, এই গাড়িটা হচ্ছে বি, এ গাড়ির ভর হচ্ছে 20 কেজি, এ গাড়ির ভর কত? 20 কেজি। বি গাড়ির ভর বললাম 30 কেজি, বি গাড়ির ভর বললাম কত? 30 কেজি। এবং আরেকটা পেজে মানে এখন দেখো তাদের একটা কিন্তু ভরবেগ আছে। দেখো এটার বেগ মনে করো এটা বেগে চলতেছে ধর 4 ms ইনভার্স 1 বেগে চলতেছে, আর এটা মনে করো 5 ms ইনভার্স 1 বেগে চলতেছে। ঠিক আছে, তাহলে দেখো তো এটার ভরবেগ কত? ভর এবং বেগের গুণফল 20 গুণ 4, 20 গুণ 4 প্লাস, দেখো আমি তোমাকে সূত্র পড়াবো না, আমি জাস্ট তোমাকে লজিকটা বুঝিয়ে দিলে তুমি পারবে, এটা কেন সূত্র লাগে না। 30 গুণ 5, ঠিক আছে, তাহলে দেখো মোট কত হয়? 4 20 80 প্লাস 3 5 15, 150, তাহলে হচ্ছে 230। এখন ভরবেগের একক কি বলতো? ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এই যে তার একটা প্রথম ঘটনা, এটাও কে বললাম প্রথম ঘটনা। দেখো প্রথম ঘটনায় তার ভরবেগ কত? 230 মিটার পার সেকেন্ড পার। এখন এই দুইটা গাড়ি, এই দুইটা গাড়ি যে কোনো ঘটনায় ঘটুক না কেন, তাদের ভরবেগটা কি থাকবে? সেম থাকবে, তাদের ভরবেগটা কি থাকবে? সেম থাকবে। অর্থাৎ মনে করো এই 20 কেজি ভরের গাড়িটা, 20 কেজি ভরের গাড়িটা একটা বেগে চলতেছে, মনে করো বললাম 5 20 100, ঠিক আছে, 5 বেগে চলতেছে। আর এই 30 কেজি ভরের গাড়িটা মনে করো কত দিলে মিলবে? 5 20 100 আর লাগে 130, তাহলে 30 ভাগ 130 ভাগ 30, 130 ভাগ হচ্ছে 30, তাহলে বললাম এটা 4.333 বেগে চলতেছে। তাহলে এই ক্ষেত্রে দেখো ভরবেগটা হিসাব করো, 20 গুণ 5 যোগ 30 গুণ 4.33, দেখো এই দুটো যোগ করলে এটা হবে 100, এটা হবে 130, তাহলে মোট কত? 200, মোট হবে 230 কেজি মিটার পার সেকেন্ড। দেখো এই ক্ষেত্রেও 230, এই ক্ষেত্রেও 230। যদি এরকম হয় যে দুই বেলায় ভরবেগটা সংরক্ষিত থাকে, তখন সেটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। ঠিক আছে, এখন আসলে আমরা এটাকে ফরমালি পড়ি, বইয়ে যেভাবে আছে ওভাবে একটু পড়ি, বইয়ের মতো করে আমরা এবার একটু পড়ি। দেখো ধরলাম এইটা একটা এম ভরের বস্তু, যেটা হচ্ছে ইউ বেগে চলতেছে, M1 ভরের বস্তু U1 বেগে চলতেছে, আরেকটা M2 ভরের বস্তু যেটা U2 বেগে চলতেছে। ঠিক আছে, এরা এক সময় মনে করো সংঘর্ষে লিপ্ত হইলো। কিসে লিপ্ত হইলো? সংঘর্ষে লিপ্ত হইলো। লিপ্ত হওয়ার পরে তার ভর তো আর কমছে না, ধরো গাড়ি দুটা ভাঙে না, একদম কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় না বা ভাঙে না, তার মানে ভর কমে না। তাহলে এটা M1 এ আছে আর এটা M2 এ আছে। সংঘর্ষের পর এটার বেগ পরিবর্তন হয়ে গেছে V1, এটার বেগ পরিবর্তন হয়ে গেছে V2। তাহলে এই ক্ষেত্রে বলো তো ভরবেগের সংরক্ষণ সূত্র কি হবে? আদি অবস্থানে যা আছে সবগুলার যোগফল, শেষ অবস্থানে যা আছে সবগুলার যোগফল। তাহলে এটার ভরবেগ কত বলো তো? ভরবেগ হবে ভর এবং বেগের গুণফল, ভর এবং বেগের গুণফল, এই দুটার যোগফল, এই দুটার
যুক্ত, যদি তিনটা বস্তু হইতো তাহলে তিনটা যুক্ত। এটার ক্ষেত্রে দেখো m1 প্লাস v1 প্লাস m2 প্লাস v2, এটা যেহেতু সংরক্ষিত থাকবে তার মানে এটা সবসময় কি থাকবে, সমান থাকবে। এখন যদি এটা তিনটা বস্তু হইতো, ধরো এটা m বরের একটা বস্তু, m1 বরের বস্তু u1 বেগে চলে, এটা m2 বরের বস্তু u2 বেগে চলে, এটা m3 বরের একটা বস্তু u3 বেগে চলে, তাহলে এই ক্ষেত্রে মোট ভরবেগ কত বলো তো, m1 প্লাস u1 m2 u2 প্লাস m3 u3, এরকম আরো বস্তু থাকলে আরো এইভাবে সবগুলা যোগ দিলে একটা, এটা ধরো শেষ অবস্থানে যায় m1 বরের বস্তুটা v1 বেগে গেল, m2 বরের বস্তুটা v2 বেগে গেল, m3 বরের বস্তুটা v3 বেগে গেল, তাহলে এটা হবে m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3, এইগুলা কি সবসময় সমান হবে, এগুলা কি সবসময় সমান হবে। এটাই হচ্ছে মূলত ভরবেগের, এটাই হচ্ছে মূলত ভরবেগের সংরক্ষণ সূত্র। আশা করি তোমাদেরকে এটা বুঝাইতে পারছি। এই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, অর্থাৎ ভরবেগ আদি অবস্থার ভরবেগ এবং শেষ অবস্থার ভরবেগটা সবসময়, এটাকে কি বলতে পারি, আদি ভরবেগ, এটাকে কি বলতে পারি, আদি ভরবেগ, আর এটাকে বলতে পারি চূড়ান্ত বা শেষ ভরবেগ, চূড়ান্ত ভরবেগ, চূড়ান্ত ভরবেগ মানে ওই যে দেখো সংঘর্ষ হওয়া মানে কি তার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে, এটাকে বলা হয় চূড়ান্ত ভরবেগ। এটা থেকেই আমরা যদি বলি গতি শক্তির সংরক্ষণ সূত্র, কি বলি, গতি শক্তির সংরক্ষণ সূত্র, তাহলে সেখান থেকে বলতে পারবো যে আদি গতি শক্তির সংরক্ষণ সূত্র, সংরক্ষণ সূত্র। এখান থেকে আমরা বলতে পারি আদি গতি শক্তি ইজ ইকুয়াল টু চূড়ান্ত গতি শক্তি, চূড়ান্ত গতি শক্তি, ঠিক আছে। তাহলে আদি গতি শক্তি হবে, গতি শক্তি যেহেতু কি ইজ ইকুয়াল টু হাফ m b স্কয়ার, হাফ m b স্কয়ার মানে ভর ইনটু ব্যাগ স্কয়ার, তাহলে আদির ক্ষেত্রে u স্কয়ার, মানে m1 বরের বস্তু হলে u1 বরের বস্তু হলে m1 u1 প্লাস হাফ দ্বিতীয় বস্তুটা হলে m2 u2 ইজ ইকুয়াল টু হাফ m1 v1 হোল স্কয়ার প্লাস হাফ m2 v2 হোল স্কয়ার। এটা ঘটনাটা একটু লিখে দেই, যে ধরো m1 বরের একটা বস্তু u1 বেগে চলতেছিল, m2 বরের একটা বস্তু u2 বেগে চলতেছিল, এটা হচ্ছে আদি অবস্থায়, আর চূড়ান্ত অবস্থায় m1 বরের বস্তুটা v1 বেগে চলতেছিল, m2 বরের বস্তুটা u2 বেগে চলতেছিল। সেক্ষেত্রে তুমি গতি শক্তি সংরক্ষণ সূত্র এভাবে লিখতে পারো যে হাফ m1 u1 স্কয়ার ইজ ইকুয়াল প্লাস হাফ m2 u2 স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m1 v2 হোল স্কয়ার, এটাকে বলা হয় গতি শক্তি সংরক্ষণ সূত্র। এখন সংঘর্ষ যে হয়, সংঘর্ষ মানে কি, দুইটা গাড়ির মধ্যে ধাক্কা লাগা, দুইটা গাড়ির মধ্যে কি লাগা, ধাক্কা লাগা, সেক্ষেত্রে সংঘর্ষ হয় দুই ধরনের, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। তোমাকে এটা গ নাম্বার প্রশ্নে বলবে যে একটা সংঘর্ষ কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক হওয়ার শর্ত হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকতে হবে, অর্থাৎ আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সবসময় সমান থাকতে হবে, এবং গতি শক্তি সংরক্ষিত থাকতে হবে, আদি গতি শক্তি এবং চূড়ান্ত গতি শক্তিটা কি হইতে হবে, সমান থাকতে হবে। অর্থাৎ এটার যে এই যে বাম পক্ষ, এই যে বাম পক্ষ আর এই যে ডান পক্ষ, এটার মানটা কি হইতে হবে, সবসময় সমান আসতে হবে। যদি সমান আসে তখন সেটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। এই যে যদি ভরবেগেও সংরক্ষিত হয়, গতিশক্তি সংরক্ষিত হয়, তখন এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক হবে গতিশক্তি সংরক্ষিত, ভরবেগ সংরক্ষিত কিন্তু গতিশক্তি অসংরক্ষিত, অর্থাৎ এই বাম পক্ষ সমান ডান পক্ষ মিলবে না, তখন সেটা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এরপরে এই সূত্রটা থেকে আরো কিছু জিনিস দেখাই। তুমি জাস্ট কি করবা, আদি অবস্থানের বেগটা গুণ করবা আর শেষ অবস্থানের বেগটা গুণ করবে। এখন দুইটা যদি বিপরীত দিক থেকে আসা বস্তু হয়, দুইটা যদি বিপরীত দিক থেকে আসা বস্তু হয়, ধরো এই একটা বস্তু এইদিকে যাইতেছে আর আরেকটা বস্তু এই দিক থেকে আসতেছে, ঠিক আছে, আরেকটা বস্তু এই দিক থেকে আসতেছে, দুইটা বস্তু মুখোমুখি আসতেছে, ঠিক আছে। এখন এই দিক থেকে যে বস্তুটা যাইতেছে তার ভর হচ্ছে মনে করো m1, তার ভর কত m1। এই দিক থেকে যে বস্তুটা যাইতেছে এটাকে ধরো m2। এই দিক থেকে যে বস্তুটা যাইতেছে এটা মনে করো u1 বেগে যাইতেছে, ঠিক আছে। আর এই দিক থেকে যে বস্তুটা আসতেছে এটা u2 বেগে আসতেছে, u2 বেগে আসতেছে, ঠিক আছে। এখন এরা যখন সংঘর্ষে লিপ্ত হবে, এই যে সংঘর্ষে লিপ্ত হইলো, ধরো এই জায়গাটাতে আসা এরকম তাস করে ধাক্কা দিল, ঠিক আছে। ধাক্কা দিলে কি তাকে একদম ছিটকে চলে যাবে না, ছিটকে চলে যাবে। চলে গেলে এখানে বস্তুর ভরগুলো আমি বললাম যে চেঞ্জ হলো না, m1 m1ই আছে, m2 m2ই আছে। m1 হচ্ছে v1 বেগে চলে গেল, m2 v2 বেগে চলে গেল। তোমার এখানে দিকগুলা মেজর না, কারণ তোমরা এখনো দিক বুঝো না, তোমরা ইন্টারমিডিয়েটে যায় এটা আরো ভালো বুঝবা, মানে দিক সহ বুঝবা। এখন জাস্ট তুমি এটা মনে রাখবা
দেখো u1 এই দিকে কাজ করতেছে আর u2 তার বিপরীত দিকে কাজ করতে। এখন বলো তো বেগ একটা ভেক্টর রাশি, আমরা গতি অধ্যায়ে পড়ছি না যে বেগ একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির মান এবং দিক আছে। তাহলে এটার মান u1, এটার মান u2, কিন্তু দেখো এটার দিক একদিকে, এটার দিক তার উল্টা দিকে। এই উল্টা দিকটা বোঝানোর জন্য জাস্ট এটার সামনে দিকটা কি দিবা, মাইনাস দিবা। এটার সামনে দিকে কি দিবা, একটা মাইনাস দিবা। অর্থাৎ উল্টা দিক বুঝাইলে সামনে দিয়ে কি দিতে হয়, একটা জাস্ট মাইনাস। অর্থাৎ অর্থাৎ এটা মনে করো 20 ms ইনভার্স 1 বেগে চলে, আর এটা মনে করো 10 ms ইনভার্স 1 বেগে চলে। তাহলে হয়তো একটা আরেকটার উল্টা দিকে না, এটা তো মান লিখলাম, ভেক্টর প্রকাশ করলে দিকও লাগে। তাহলে যে কোনো একটাকে প্লাস, এটাকে যদি তুমি প্লাস দাও, অর্থাৎ এই দিকটাকে যদি তুমি প্লাস বলো তাহলে এই দিকটাকে তোমার মাইনাস বলতে হবে, তখন এটাকে মাইনাস দেবে। আবার তুমি যদি এই দিকটাকে প্লাস বলো তাহলে এই দিকটাকে কি বলতে হবে, মাইনাস, তখন এটা প্লাস, এখানে এখানে মাইনাস। ঠিক আছে, আই হোপ তোমাকে এটা বুঝাইতে পারছি। এখন অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 8 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তু একই সরল রেখায় চলছিল। তাহলে আমি একটু ঘটনাটা দেখি। দেখো 8 কেজি এবং 4 কেজি, 8 কেজি আর এটাকে বললাম 4 কেজি, একই সরল রেখায় চলতেছিল। তার মানে কি একই দিকে চলতেছিল, একই সরল রেখার দিকে চলতেছিল। 8 কেজি, এটা 8 কেজি, এটা 4 কেজি চলছিল। এদের বেগ ছিল যথাক্রমে 15, এর বেগ ছিল 15 ms ইনভার্স 1 এবং এর বেগ ছিল 10 ms ইনভার্স 1। কোনো এক সময় এরা সংঘর্ষে লিপ্ত হয় বা মিলিত হয়, ফলে প্রথম বস্তুর বেগ পরিবর্তন হয়ে প্রথম বস্তুর বেগটা কত হয়ে যায়, এক সময় সংঘর্ষে লিপ্ত হয়েছে। ধরো এই এক সময় যায় তারা কি হয়েছে, সংঘর্ষে লিপ্ত হয়েছে। এটা প্রথম বস্তু, এটা প্রথম বস্তু, আর এটা দ্বিতীয় বস্তু। তাহলে সংঘর্ষে লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার পরে এই প্রথম বস্তুর বেগ ছিল আগে 15, এখন বেগ হয়ে গেছে 10.7। এখন বেগ কত হয়ে গেছে, 10.7 ms ইনভার্স 1। ঠিক আছে, তাহলে বলছে ভরবেগের পরিবর্তন কত। এই যে আদি অবস্থায় একটা ভরবেগ ছিল আর এখন একটা ভরবেগ আছে, এটা তো 8 কেজি, 8ই তো ভর, আর এটার ভর 4। তাহলে দেখো আদি ভরবেগ কত, এই যে গুণফল করো, তাহলে আদি ভরবেগ, তুমি আদি ভরবেগ বের করবা আর শেষ ভরবেগ বের করবা। তাহলে প্রথম বস্তুর আদি ভরবেগ সমান কত, m ইন্টু ভি। তাহলে m ইন্টু ভি, m1 ইন্টু আদি যেহেতু, তাহলে এটাকে v1 না লিখে কি লিখবো, u1। তাহলে m1 হচ্ছে 8 ইন্টু u1 কত, 15। 8 10 80, 5 8 40, তাহলে 120 মিটার। ভরবেগের একক কি, কেজি মিটার ইনভার্স 1, কেজি ms ইনভার্স 1। এটা হচ্ছে আদি ভরবেগ। আর হচ্ছে চূড়ান্ত ভরবেগ, সমান কত হবে, m1 v1। m হচ্ছে 8, v1 কত, 10.7। তাহলে 7 8 56 6, হাতের 5, 8 10 80 আর 5 85, তাহলে 85.6। তাহলে পরিবর্তন কত, পরিবর্তন মানে কি, সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়, তাহলে 120 বিয়োগ 85.6 একক কি, কেজি ms ইনভার্স 1, তাহলে এটা হবে 120 14.4 আর হচ্ছে 20, তাহলে 34.4 কেজি ms ইনভার্স 1, 14.4 কেজি ms ইনভার্স 1। এই যে ভরবেগের পরিবর্তন হয়ে গেল, এক লাইনেই করা যায়, এত হিসাব তো করার দরকার ছিল না। তারপর তোমাদেরকে বিস্তারিত করলাম। এই যে এক লাইনে পাবে, এই যে এখানে 120, এই যে এটা কত, 2 গুণ করলে 120 বিয়োগ এই 2 গুণ করলে কত হয়, 85.6। তাহলে বিয়োগ করলে কত, এখানে দেখা হচ্ছে 100 হইতে 14.4 আর 120, তাহলে 34.4 কেজি ms ইনভার্স 1। কত সহজে হয়ে গেল। এখানে তোমাকে আমি বিস্তারিত করলাম যাতে তোমাকে নিয়ম শিখাইতে পারি, কারণ আজকের ক্লাসটা নিচ্ছি কেন, তোমাকে নিয়ম শেখানোর জন্য, অঙ্ক শেখানোর জন্য তো না। বোর্ডের অঙ্ক মুখস্থ করতে বলতেছি, জাস্ট নিয়ম শিখবা। ঠিক আছে, এরপরে এই যে সংজ্ঞাটি কি স্থিতিস্থাপক কিনা দেখো তো, একটু দেখে আসি। স্থিতিস্থাপক মানে কি, ভরবেগও সংরক্ষিত থাকতে হবে, গতিশক্তিও সংরক্ষিত থাকতে হবে। অর্থাৎ আদি ভরবেগ সমান চূড়ান্ত ভরবেগ, আদি গতিশক্তি সমান চূড়ান্ত গতিশক্তি, এই 4টা জিনিসই মিলতে হবে, মিলতে হবে। তাহলে দেখো, তাহলে আগে আমরা ভরবেগটা যাচাই করি। আগে কি যাচাই করব, ভরবেগ। তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ,
তাহলে এই দুইটা গাড়িরই আদি ভরবেগ হিসাব করতে হবে, দুইটা গাড়িরই শেষ ভরবেগ হিসাব করতে হবে। মানে কি দেখো 8 কেজি ভরের যে বস্তুটা ছিল, আরেকটা ছিল 4 কেজি ভরের বস্তু। 8 কেজি ভরের বস্তুটা চলতো 15 ms ইনভার্স 1 বেগে, 4 কেজি ভরের বস্তুটা চলতো 10 ms ইনভার্স 1 বেগে। তাহলে দেখো আদি ভরবেগটা আমরা এখান থেকে বের করে ফেলি। ওই যে এটা ছিল 120 যোগ 60.40, তাহলে আদি ভরবেগ দেখো 160। আদি ভরবেগ কত? 160 কেজি ms ইনভার্স 1। দেখছো? তাহলে চূড়ান্ত ভরবেগ কত? দেখো চূড়ান্ত ঘটনাটা কি করছিল, চূড়ান্ত ঘটনাটা কি করছিল, চূড়ান্ত ঘটনাটা কি করছে, চূড়ান্ত ঘটনাটা কি করছে, যে সংঘর্ষে মিলিত হয় প্রথম বস্তুর বেগ এত হয়ে যায়, প্রথম বস্তুর বেগ এত হয়ে যায়। তার মানে এই 8 কেজি ভরের যে বস্তুটা তার বেগ হয়ে যায় কত? তার বেগ হয়ে যায় 10.4, 10.7, 10.7। এখন 4 কেজি ভরের বস্তুটার বেগ কত? 4 কেজি ভরের বস্তুটার বেগ কত? এটা তো বের করতে হবে। তাহলে এটা আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? দেখো ভরবেগের সংরক্ষণ সূত্রটা লেখো, যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2, ঠিক আছে। প্রথম বস্তু 10 গুণ, না প্রথমটা তো 8, প্রথম বস্তুর ভর কত? 8। তাহলে 8 গুণ u1 এর ভ্যালু কত? 8 গুণ 15 প্লাস m2 এর ভ্যালু হচ্ছে 4, u2 এর ভ্যালু হচ্ছে 10 ইজ ইকুয়াল টু m1 এর ভ্যালু হচ্ছে 8, u1 এর ভ্যালু হচ্ছে 10.7 প্লাস m2 এর ভ্যালু হচ্ছে কয় কেজি? 4 কেজি ইন্টু v2 ইন্টু v2। এটা আমরা অলরেডি হিসাব করছি যে এটা কত হয়? 160 হয়, 160। আর এটা হয় 86.4 না, 86.4। এই 86.4 কি 85.6, এটা কত? 85.6, 85.6, 85.6 প্লাস 4v2, 4v2, বা আমরা এখান থেকে লিখতে পারি 4v2 ইজ ইকুয়াল টু 160 বিয়োগ 85.6, 160 বিয়োগ 85.6। তাহলে 4v2 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 14.4 আর হচ্ছে 60, 74.4, 74.4, বা v2 ইজ ইকুয়াল টু 74.4 ভাগ হচ্ছে 4, 74.4 ভাগ হচ্ছে 4। আচ্ছা 8 কেজি 4 কেজি 8 কেজি 4 কেজি 15, ওকে। তাহলে 74.4 ভাগ হচ্ছে, এটা দেখি কত হয়, তাহলে 74.4 ভাগ হচ্ছে 4, ভাগ হচ্ছে 4, 18.6। তাহলে এটা কত? 18.6 কেজি ms ইনভার্স 1, 18.6 কেজি ms ইনভার্স 1। তাহলে আমরা v2 এর ভ্যালু পাইছি, অর্থাৎ দ্বিতীয় বস্তুটি চলে 18.6 ms ইনভার্স 1 বেগ, এটা দ্বিতীয় বস্তুটা চলে। তাহলে আমরা ভরবেগটা সংরক্ষিত, এটা জানি সবসময় ভরবেগটা সংরক্ষিত হয়। সবসময় কি হয় দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ দুইটার ক্ষেত্রে ভরবেগটা কি হয়? সংরক্ষিত হয়। তোমার জাস্ট এই গতি শক্তিটা চেক দিতে হবে, এটা চেক দিতে হবে, ঠিক আছে। গতি শক্তি যদি সংরক্ষিত হয় তখন সেটা স্থিতিস্থাপক, সংরক্ষিত না হইলে অস্থিতিস্থাপক। বুঝাইতে পারছি? তাহলে দেখো আমরা জাস্ট গতি শক্তিটা একটু চেক দিই। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এখন গতি শক্তি সংরক্ষিত হয় কিনা সেটা চেক দিই, এটুকু বুঝছো। এখন আমরা গতি শক্তি সংরক্ষিত হয় কিনা চেক দিই। তাহলে আদি গতি শক্তি বের করবো, চূড়ান্ত গতি শক্তি বের করবো, এই জায়গাটাতেই করি। তাহলে দেখো আমি এটাকে আগে একটু ভাগ করে নেই। আদি গতি শক্তি, ঠিক আছে। আদি গতি শক্তি কি হবে? হাফ m u1 হোল স্কয়ার প্লাস হাফ m2 u2 হোল স্কয়ার। দেখো কত হয়? হাফ ইন্টু m1 প্রথম বস্তুর ভর 8, u1 15 স্কয়ার প্লাস হাফ ইন্টু m2 এর ভর হচ্ছে 4, u2 এর ভর হচ্ছে বেগ হচ্ছে 10 স্কয়ার। তাহলে এটা দেখি কত হয়? 4 ইন্টু 15 স্কয়ার, 4 ইন্টু 15 স্কয়ার, 4 ইন্টু 15 স্কয়ার, তাহলে এটা হলো 900 প্লাস হাফ ইন্টু, হাফ হলে 2 ইন্টু 100, তাহলে 200, 2 ইন্টু 100 মানে কত? 200, তাহলে এটা হচ্ছে 1100। গতি শক্তির একক, সকল শক্তির একক জুল, সকল শক্তির একক জুল, তাহলে এটা হলো 1100।
এখন আমরা চূড়ান্তটা বের করি। তাহলে দেখো চূড়ান্ত 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 গতিশক্তি, চূড়ান্ত গতিশক্তি, চূড়ান্ত গতিশক্তি সমান কত হয় দেখো, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তাহলে হাফ ইন্টু m1 এর ভ্যালু হচ্ছে 8 ইন্টু v1 এর ভ্যালু হচ্ছে 10.7 হোল স্কয়ার প্লাস হাফ ইন্টু m2 এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু v2 এর ভ্যালু হচ্ছে 18.6 হোল স্কয়ার। তাহলে দেখো তো এটা কত আসে, 4 ইন্টু 10.7 হোল স্কয়ার, 4 ইন্টু 10.7 হোল স্কয়ার, 457.96 প্লাস হাফ 2 ইন্টু 18.6 হোল স্কয়ার, 18.6 হোল স্কয়ার ইন্টু হচ্ছে 2, 691.92, 691.92। তাহলে দুটো যোগ করো, প্লাস হচ্ছে 457.96, 1149.88, 1149.88 জুল। তাহলে দেখো তো এই পক্ষ আর ওই পক্ষ মিললো না, তাহলে গতিশক্তি মিলছে না। যদি মিলতো তাহলে স্থিতিস্থাপক, মিলে নাই তার মানে অস্থিতিস্থাপক। সুতরাং সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। সুতরাং সংঘর্ষটি অস্থিতিস্থাপক। সুতরাং সংঘর্ষটি অস্থিতিস্থাপক। ঠিক আছে, বুঝাইতাম পারছি। এইভাবে এর চেয়ে বড় অঙ্ক আসবে না। আমি কি করছি, অঙ্কগুলোকে বড় করে দিছি যেন তোমাকে একটা অঙ্কের মধ্যে সব চলে আসে। কিন্তু বোর্ডের কোয়েশ্চেন না, আমি সবগুলো টাইপ ওয়াইজ ভাগ করছি নিজের মতো করে, যেন আমি তোমাকে এই কয়েকটা অঙ্ক করাইলে তোমার চ্যাপ্টার কভার হয়। এই কয়টা অঙ্ক তুমি যদি পারো, তুমি এদের বস হয়ে যাবে, একদম বস হয়ে যাবে। আই প্রমিস, তুমি একদম বস হয়ে যাবে, তুমি আরেকজনকে পরে পারবা। আচ্ছা, এরপরে দেখো আরো একটা, 10 কেজি ভরের একটি নৌকা, দুই বিপরীত প্রান্তে দুই ব্যক্তি দণ্ডায়মান আছে। দেখো একটা নৌকা, ঠিক আছে, নৌকার ভর হচ্ছে 10 কেজি। নৌকার ভর কয় কেজি? 10 কেজি। দুই বিপরীত প্রান্তে দুই ব্যক্তি, এই প্রান্তে এক ব্যক্তি এবং এই প্রান্তে আরেক ব্যক্তি দণ্ডায়মান আছে। তাদের ভর যথাক্রমে 50। এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের ভর 50 আর এই ভদ্রলোকের ভর 60। ঠিক আছে, এবার তারা নৌকা থেকে লাফ দিলে 4 বেগে লাফ দেয়। তারা নৌকা থেকে দুইজনে 4 বেগে, ধরো এবার লাফ দিছে এইদিকে 4 ms ইনভার্স 1, আর এই লাফ দিল এইদিকে 4 ms ইনভার্স 1। অনেক কঠিন একটা ম্যাথ দিচ্ছে, ঠিক আছে, কঠিন ম্যাথ দিচ্ছে। কিন্তু এটা নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে। তাহলে দেখো এখানে বস্তু কয়টা আছে, একটা মানুষ, দুইটা মানুষ আর একটা নৌকা। আর একটা কি নৌকা, তাহলে 3টা বস্তু, তাদের একটা আদি ভরবেগ আছে। 3টা বস্তু আদি ভরবেগ আছে না? তো বলো তো নৌকাটার আদিতে কত ছিল? যেহেতু একটা স্থির নৌকা, এটা কি নৌকা? নৌকার কি কোনো ব্যাগ উল্লেখ করা আছে না? তাহলে এটা একটা স্থির নৌকা, তাহলে এর একটা আদি ভরবেগ আছে। তাহলে আদিটা আগে বের করি। আমরা জানি কি আদি ভরবেগ সমান চূড়ান্ত ভরবেগ। দেখো সূত্র লেখা লাগবে না, এইটা অঙ্ক করতে আসলে সূত্র লেখা লাগে না। খুদাই আমি যে আগের অঙ্কগুলো সূত্র ছাড়াও করতে পারতাম। এই অঙ্ক বুঝলে তুমি আগের অঙ্কগুলো দেখো সূত্র ছাড়াই বুঝতে পারতেছো। আদি ভরবেগ সমান চূড়ান্ত ভরবেগ, তবে বিপরীত দিক হইলে কিন্তু মাইনাস দিতে হয়, একটা প্লাস একটা মাইনাস, এটা আপনাদের রাখতে হবে। তাহলে আদি ভরবেগ এই যে 3টা বস্তু আছে, 3টারে ভর ইনটু বেগ যোগ করতে হবে। তাহলে আদি ভরবেগ কত? আদিতে কি মানুষটাও স্থির ছিল না? আদিতে এই মানুষটাও স্থির ছিল, এই মানুষটাও স্থির ছিল। এরপরে এরা লাভ দিচ্ছে, ঠিক না? তাহলে আদি ভরবেগটা আগে বের করি। তাহলে আদি ভরবেগ, প্রথম মানুষটাও স্থির ছিল, তাহলে ভর ইনটু বেগ। পরের মানুষটাও স্থির ছিল, তাহলে ভর ইনটু বেগ। নৌকাও স্থির ছিল, ভর ইনটু বেগ। দেখো এটা কি আদি ভরবেগ। চূড়ান্ত ভরবেগ কত? প্রথম মানুষটা 4 বেগে লাভ দিছে, তাহলে প্রথম মানুষটা 4 বেগে লাভ দিছে, প্লাস নৌকা কোন দিকে যাবে, যে নৌকার বেগটাই কিন্তু চাইছে, নৌকাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে। এই নৌকাটা যে ফাইনালি কত বেগে যাবে। দেখো দুইজন মানুষ যদি দুই দিক থেকে লাভ দেয়, তাহলে এই নৌকাটা কি নড়বে না? নড়বে। এখন কত বেগে নড়বে এবং কোন দিকে নড়বে সেটা বের করতে হবে। এখন দেখো তারা লাভ দিছে দুইজন দুই দিকে, এই দিকটাকে আমি প্লাস ধরলাম, এই যে এই দিকেরটাকে বললাম প্লাস, তাহলে এই দিকটাকে কি বলতে হবে? মাইনাস। এই দিকটাকে কি বলতে হবে? মাইনাস। আচ্ছা, তাহলে আমি যেহেতু
50 কেজির এটাকে তাহলে মাইনাস বলতে হবে, তাহলে এখানে 4 এর আগে একটা কি দিতে হবে মাইনাস, 4 এর আগে কি দিতে হবে মাইনাস। আর 60 কেজি বরের ব্যক্তি লাভ দিছে 4 বেগে, ঠিক আছে। আর নৌকার ভর হচ্ছে 10, নৌকার ভর কি 10, সে কত বেগে গেছে এটা বের করতে হবে। তাহলে 10 × b, মনে করি নৌকাটা v বেগে গেছে, নৌকাটা কত বেগে গেছে v বেগে, এই vটা বের করবে। তাহলে দেখো এই পাশে 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0, আর এটা কত হয় -200, আর এটা হয় 240, ঠিক না, 424। তাহলে দেখো কত হয়, এই পাশে টোটালি 0, ওই পাশে হয় -200 প্লাসের 240 প্লাস 10b বা 0 ইজ ইকুয়াল টু -200 প্লাস 240, তাহলে 40 প্লাস 10b, 40 প্লাস 10b, তাহলে আমি লিখতে পারি -10b ইজ ইকুয়াল টু 40, তাহলে v ইজ ইকুয়াল টু -4, v ইজ ইকুয়াল টু কত -4। তাহলে বেগের মান হচ্ছে 4, কত বেগের নৌকাটা চলবে নড়বে 4 বেগে। কোন দিকে নড়বে দেখো মাইনাসের দিকে, মাইনাস দিক কোনটা এটা, মাইনাসের দিক কোনটা এটা। তাহলে দেখো এই যে ব্যক্তি বেশি বাড়ি সে যদি লাভ দেয় তাহলে তার বিপরীত প্রান্তে এটা যাওয়ার কথা, দেখো তার বিপরীত প্রান্তের দিকে আসে, অর্থাৎ এটা আনসারটা হলো নৌকাটি 4 ms ইনভার্স 1 বেগে 50 কেজি ভরের ব্যক্তি যেদিকে লাভ দেয়, সেদিকে গতিশীল হবে। দেখছো কত ইজিতে পড়াইলাম। আদি বর্বেগ চূড়ান্ত বর্বেগ, তুমি সবসময় আদি বর্বেগ চূড়ান্ত বর্বেগ দেখো। আদিতে দুইটা মানুষ ছিল দাঁড়ায়া, নৌকাও স্থির, মানুষগুলাও স্থির, তাইলে দেখো নৌকা যে প্রথম মানুষ ইন্টু 0 কারণ তার বেগ 0, দ্বিতীয় মানুষ ইন্টু বেগ 0, আর নৌকা ইন্টু বেগ 0। এখন আমি দুইটা দিককে প্লাস মাইনাস ধরে নিচ্ছি, তুমি যা মধ্যে যা ধরতে পারতে, এই পাঁচটারে মাইনাস এই পাঁচটার মাইনাস আছে, তুমি চাইলে এই পাঁচটার মাইনাস ধরে একবার অঙ্কটা করো, এই পাঁচটার প্লাস ধরে একবার অঙ্কটা করো, তোমার ইচ্ছা, করলেও দেখবে আনসার তোমার সেমই আসবে, ঠিক আছে। আদি বর্বেগ চূড়ান্ত বর্বেগ, জাস্ট এখন ক্যালকুলেশন করছি, যেহেতু মাইনাস আসছে তাহলে আমি যে দিকটা মাইনাস ধরছিলাম ওই দিকে নৌকাটা সরবে, তাহলে ওই দিকেই গতিশীল হবে, ঠিক আছে। এই দেখো আরেকটা অঙ্ক কি বলছে, এই বুলেটের জন্য তোমরা আলাদা সূত্র মুখস্থ করো। আরে বাবা কেন সূত্র মুখস্থ, এটা কোনো সূত্রই লাগবে না, এই যে বুলেটের অঙ্ক করার জন্য কোনো সূত্রই লাগবে না। দেখো তুমি শুধু এটা মনে রাখো যে আদি ভরবেগ ইজ ইকুয়াল টু চূড়ান্ত ভরবেগ, আদি ভরবেগ ইজ ইকুয়াল টু চূড়ান্ত ভরবেগ। তাহলে দেখো তো এই ক্ষেত্রে একটা বন্দুক ছিল, ধরো আমি বন্দুক যদিও ভালো আঁকাইতে পারি না, তারপরে একটু চেষ্টা করি। ধরো এই একটা বন্দুক, ঠিক আছে, এই বন্দুকের ভিতরে একটা গুলি আছে, ঠিক আছে, একটা গুলি আছে। এখন বলো তো আদি অবস্থায় কি এই বন্দুকের কোনো ব্যাগ আছে? তুমি যখন এই হাতে নিয়ে বন্দুক তাক করে দাঁড়াইছো, বন্দুক কি নড়তেছে? বন্দুককে কি তুমি সামনের দিকে আগ্রসর করতে না পিছনে নিতেছো? তার মানে বন্দুক নড়তেছে না। বন্দুকের ব্যাগটা আদি ব্যাগ দেখো তো শূন্য। এই বুলেট যখন বন্দুকের ভিতরে আছে তখন কি সে স্থির না? স্থির। তাহলে এই বুলেটের ব্যাগটাও কি, এই বুলেটেরটাও কি স্থির, বুলেটটাও স্থির। আর যখন এটাকে তুমি গুলি করলা, ট্রিগার যখন চাপ দিলা, তখন কি এটা একটা ব্যাগে গতিশীল হইলো, এটা একটা ব্যাগে গতিশীল হইলো। এটা যখন সামনের দিকে গতিশীল হবে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেকটা ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা সামনের দিকে ক্রিয়া করলে তার বিপরীত দিকে একটা ধাক্কা দিবে, যার কারণে বন্দুকটা পিছনের দিকে সরে যেতে চাইবে। এখন বন্দুকও পিছনের দিকে সরে যাওয়া চাইলো, ঠিক আছে। এখন দেখো এটাকে যদি তুমি প্লাস বলো তাহলে এটা অটোমেটিকই মাইনাস। দেখো এমনি মাইনাসই আসবে, অঙ্ক করলেও মাইনাসই আসবে। দেখো আদি ভরবেগ, তাহলে আদিতে বন্দুকের ভর, এই যে আমরা এই অঙ্কটা করি, এত বরের একটি বুলেট, এই যে বুলেটের ভর হচ্ছে 10 কেজি এবং 4 কেজি বরের একটি বন্দুক বস্তু না, এটা বন্দুক হতে এত বেগে ভেদ করে গেল, বস্তুটি পশ্চাৎ বেগ করে বের হয়ে গেল, এটা ভেদ করে না বের হয়ে গেল, অর্থাৎ 10 গ্রাম বরের একটি বুলেট 4 কেজি বরের একটি বন্দুক থেকে 20 ms ইনভার্স 1 বেগে বেরিয়ে গেলে বস্তুটির পশ্চাৎ বেগ কত? বস্তুটির না, বন্দুকটির পশ্চাৎ বেগ কত সেটা বের করতে হবে। তাহলে আদি ভরবেগ দেখো, এই যে বন্দুকের ভর কত? বন্দুকের ভর হচ্ছে 4 কেজি। সে আদিতে তার বেগ ছিল 0, তাহলে 4 × 0 প্লাস এই যে বুলেটের বেগ হচ্ছে ভর হচ্ছে 404 গ্রাম,
এটা কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ করতে হবে, ইনটু তার বেগ ছিল 0, তার বেগ ছিল কি 0। চূড়ান্ততে দেখো এই যে বন্দুকের ভর তো 4, কিন্তু বেগ কত, শেষ পর্যন্ত তার বেগ কত হয়, একটা ভি বেগ হয়। আমি বেগ ধরলাম ভি, বেগ কি ধরলাম ভি, বেগ ধরলাম ভি, প্লাস বন্দুকটা সরি গুলিটা বের হয়ে গেল, অর্থাৎ ওই যে বুলেটটা বের হয়ে গেল। বুলেটের ভর হচ্ছে 4 কেজি, 4 গ্রাম, তাহলে 4 কে 1000 দিয়ে ভাগ করতে হবে, ইনটু বুলেটের বেগ কত 200, বুলেটের বেগ কত 200। দেখছো সূত্র লাগছে আমার, সূত্র কিন্তু লাগে না, আমি কি করছি বর ইনটু বেগ, বর ইনটু বেগ, বর ইনটু বেগ, বর ইনটু বেগ। তাহলে দেখো এই পাশে কত হয় 0 প্লাস 0 সাথে যে কোনো কিছু গুণ করলে 0, এই পাশে হলো 4b প্লাস এটা হবে 0.0004004 ইনটু হচ্ছে 200। এটা একবার আমি ক্যালকুলেটরে করে ফেলি তাহলে তো হয়, এটা আমি একবারে ক্যালকুলেটর করি। 4 গুণ 200 ভাগ হচ্ছে 1000, তাহলে এটা হচ্ছে 8 হবে। এটা কত হবে, এটা হবে ডাইরেক্ট 8 হবে, ক্যালকুলেটর একবার হিসাব করলে এটা কত হবে 8। তাহলে দেখো এই পাশে 0 4b প্লাস 8, বা প্লাসের 4b এই পাশে আসলে মাইনাসের 4b ইজ ইকুয়াল টু 8, b ইজ ইকুয়াল টু 8 বাই মাইনাসের 4, b ইজ ইকুয়াল টু 8 বাই মাইনাসের 4, তাহলে কত হলো মাইনাসের 2। তাহলে এই যে দেখো মাইনাস, মাইনাস দ্বারা কি বুঝাইতেছে, বুলেট যে দিকে গেছিল ওই দিকটা প্লাস, প্লাস ধরছি, আর এই বন্দুক কি তার বিপরীত দিকে যাবে, তার মানে কি আনসার মাইনাস। এই মাইনাস দ্বারা বুঝাইতেছে, মাইনাস দ্বারা বুঝাইতেছে পশ্চাৎ বেগ, মানে পিছনের দিকে পশ্চাৎ বেগ, ঠিক আছে। তাহলে যেহেতু এটাকে পশ্চাৎ বেগই চাইছে, তাহলে আনসার হবে শুধু 2, তাহলে শুধু 2 হবে। আনসার দ্বারা কি বোঝায়, শুধু 2। আর মাইনাস দ্বারা কি বোঝায়, দিক বোঝায়। মাইনাস দ্বারা কি বোঝায়, দিক বোঝায়। দিকটা কোন দিকে, পিছনের দিকে, দিকটা কোন দিকে, পিছনের দিকে। দেখছো কত ইজি একটা অঙ্ক। আসো এই টাইপের আরো একটা অঙ্ক করাই। দেখো আমরা বুলেট, আমরা এই যে গুলি, বন্দুক এবং বুলেটের অঙ্ক করতে গিয়ে অনেক সূত্র মুখস্থ করি, কিন্তু আমরা এখানে বুলেটের অঙ্ক, বন্দুকের পশ্চাৎবেগের অঙ্ক করতে কোনো সূত্র মুখস্থ করবো না। জাস্ট আমরা এটা জানবো যে আদি ভরবেগ ইজ ইকুয়াল টু চূড়ান্ত, বোর্ডটা সেই ডিস্টার্ব দিতেছে, আদি ভরবেগ ইজ ইকুয়াল টু চূড়ান্ত ভরবেগ, আদি ভরবেগ ইজ ইকুয়াল টু চূড়ান্ত ভরবেগ। দেখো আমি তোমাকে একটা বন্দুক এঁকে দেখাই। দেখো একটা বন্দুক আছে, ঠিক আছে। আমি বললাম এই বন্দুকের ভর হচ্ছে 2 কেজি, বন্দুকের ভর কয় কেজি, 2 কেজি। আর এখানে একটা বুলেট আছে, এখানে কি আছে, একটা বুলেট আছে। এই বুলেটের ভর হচ্ছে 10 গ্রাম, বুলেটের ভর কত গ্রাম, 10 গ্রাম। এখন এই বুলেট গুলি করার পরে যখন তুমি গুলি করবা, তখন সেই বুলেটটা বের হয়ে যাবে 100 ms ইনভার্স 1 বেগে। কত বেগে, 100 ms ইনভার্স 1 বেগে। তাহলে বুলেট যদি সামনের দিকে বেড়ে যায়, আমরা জানি বন্দুক পিছনের দিকে সরে যায়, একটা ধাক্কা দেয় পিছনের দিকে, এই ধাক্কাটা বের করতে হবে, অর্থাৎ পশ্চাৎ বেগটা বের করতে হবে, এই পশ্চাৎ বেগটা বের করতে হবে। তাহলে দেখো আদি ভরবেগ, আদিতে বন্দুক স্থির ছিল, তাহলে ভর ইনটু সে স্থির ছিল, তার মানে তার বেগ 0, প্লাস বুলেটের ভর হচ্ছে 10 গ্রাম, 10 গ্রামকে কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ, ইনটু এই বুলেটটাও কি আদি অবস্থায় স্থির ছিল না, গুলি চাপার আগে আর গুলি চাপার পরে দুইটা হিসাব করো। গুলি চাপার আগে কি ছিল, সে স্থির ছিল, প্লাস চূড়ান্ত, গুলি চাপার পরেরটা নিয়ে হিসাব করবো। এখন দেখো চূড়ান্ত অবস্থায় এই 2 কেজি ভরের যে বন্দুক আছে, সে পিছনের দিকে একটা ধাক্কা খায়, আমি বললাম সেটা ভি বেগ, তাহলে ভি বেগ 2 ইন্টু বেগ হচ্ছে কত বি, প্লাস আর বুলেট কি হয়েছে 10 গ্রাম ভরের বুলেট 100 বেগে, তাহলে 10 গ্রাম গুণ 100, তাহলে 10 গ্রামকে কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ, ইন্টু বেগ হচ্ছে 100, বেগ কত 100, বেগ হচ্ছে 100। তাহলে এটা হিসাব করো টোটাল। তাহলে দেখো এই পাঁচটা কত হয় 0, 0 সাথে যে কোনো কিছু গুণ করলে 0, 2 ইন্টু বি প্লাস এটা কত হবে 0.01 মেবি, ইন্টু হচ্ছে 100, বা এই পাঁচটা টোটাল 0 হয়ে গেল। 2b প্লাস 100 দিয়ে গুণ করলে কত হয় 1, 100 দিয়ে গুণ করলে হবে 1, বা মাইনাস 2b ইজ ইকুয়াল টু 1, বা b ইজ ইকুয়াল টু 1 বাই মাইনাস 2, 1 বাই মাইনাস 2। তাহলে b সমান কত হইলো, 1 কে মাইনাস 2 দিয়ে ভাগ করলে কত হয় মাইনাস 0.5, মাইনাস 0.5।
ওই যে মাইনাস দ্বারা কি বুঝাইতেছে পিছনের দিকে বেগ, মাইনাস দ্বারা কি বুঝাইতেছে পিছনের দিকে বেগ। আশা করি এই বন্দুকের অঙ্ক করতে তোমার কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, এইভাবেই তুমি প্রত্যেকটা ভরবেগ রিলেটেড অঙ্ক করতে পারবে। ওকে, এখন আসো আরো একটা অঙ্ক। এখন এই কাহিনীটা দেখো, মিলিত বেগ কত? এই মিলিত যখন হবে মানে বস্তুটা দেখো মিলে যায়, সংঘর্ষের পরে কি হয় বস্তুটা মিলে যায়, অর্থাৎ এই একটা বস্তু যাইতেছে এই একটা বস্তু যাইতেছে, এরা যখন সংঘর্ষে লিপ্ত হয়েছে তখন এরা মিলে একসাথে যাচ্ছে, মিলে একসাথে যাচ্ছে। যেমন মনে করো আমার এই মোবাইল এবং মার্কার দুইটা দুই দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হইলো, লিপ্ত হয়ে এই মার্কারকে নিয়ে এভাবে চলা শুরু করছে। এরকম হয় না, ধর একটা ট্রাক একটা ভ্যানের সাথে ধাক্কা গেল, তাহলে ওই ট্রাক কি করে ওই ভ্যানকে একদম নিয়ে চলে যায় না, সাথে লাগায় লয়ে যেতে দেয় না, এইটাকে বলা হয় মিলিত। তাহলে মিলিত হইলে এই সূত্রটা কেমন হয় দেখ, মিলিত হইলে কি, মিলিত হওয়া মানে কি সিস্টেমে পরিণত হয়ে যায়, তখন কিন্তু বস্তু একটা হয়ে যায়। বস্তু যদিও দুইটা, এই যে যেমন স্বপন ভাইয়ের বউ যদিও চারটা, কিন্তু একসাথে হয়ে যাওয়ার কারণে একটা সিস্টেমে নিয়ে আসার কারণে বউ কয়টা হয়ে গেছে একটা, একটা না ওই যে বর সবগুলা কি হয়ে যায় যুগ হয়ে যায়, এটা সিস্টেম আমরা করছিলাম। আসলে এটাও দেখো আমরা সূত্র অ্যাপ্লাই ছাড়া করে ফেলি। আদি ভরবেগ ইজ ইকুয়াল টু চূড়ান্ত ভরবেগ, ঠিক আছে? তাহলে আদি ভরবেগের হিসাব লেখো। দেখো আদিতে কি ছিল, ওই যে সংঘর্ষ হওয়ার আগে, আদি মানে কি সংঘর্ষ হওয়ার আগে 7 কেজি ভরের একটা বস্তু 15 ms ইনভার্স 1 বেগে চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে আগত 10 কেজি ভরের বস্তু এত, ওই যে বিপরীত দিক মানে একটা চিহ্ন মাইনাস বলতে হবে, এই যে এরকম 7 কেজি ভরের বস্তুটা 15 বেগে চলছিল, আর 10 কেজি ভরের বস্তুটা তার বিপরীত দিক থেকে 6 বেগে চলছিল। তাহলে তুমি যদি এই 15-র দিকটাকে প্লাস বলো তাহলে এই দিকটাকে মাইনাস বলতে হবে, যদি 15-র দিকটা মাইনাস বলো তাহলে এই দিকটাকে প্লাস বলতে হবে, এটা তোমার ইচ্ছা, তুমি যে কোনোটা ধরতে পারো, যে কোনোটা ধরতে পারো, যে কোনোটাই কি করতে পারো ধরতে পারো। আচ্ছা আমি এটাকে প্লাস ওটাকে মাইনাস ধরলাম, এটা হচ্ছে আগের অবস্থা। তাহলে আগেরটা আগে লিখে আদি আদি ভরবেগটা আগে লিখে ফেলি। তাহলে 7 ইন্টু প্লাসের 15, 7 ইন্টু প্লাসের 15 প্লাস 10 ইন্টু মাইনাসের 6, 10 ইন্টু মাইনাসের 6 ইজ ইকুয়াল টু চূড়ান্তটা লিখি। সংঘর্ষ হওয়ার পরে এরা মিলে যায়, মিলে যায় মানে কি দুইটা বস্তু এরকম এরকম জোড়া লাগবে, তাহলে একটা 10 একটা 7, তাহলে এটা টোটাল একটা সিস্টেমে পরিণত হইলো। এটা কি হয়ে গেল, একটা সিস্টেমে পরিণত হয়ে গেল, একটা সিস্টেমে পরিণত হয়ে গেল। এই সিস্টেমের মোট ভর কত 17, সিস্টেমের মোট ভর কত 17। তাহলে তখন কিন্তু আর আলাদা আলাদা লেখার দরকার নাই, একটা বস্তুই হয়ে গেছে, সিস্টেম হয়ে গেছে, একটা বস্তু হয়ে গেছে, তখন কিন্তু আর দুইটা পোরশন থাকবে না, একটাই থাকবে। তাহলে একটা কত, একটা হচ্ছে 17, একটা হচ্ছে কত 17, এটা এইভাবে লিখবা 10 যোগ 7, 10 যোগ 7 ইন্টু এই যে মিলিত হয়ে এক বস্তুতে পরিণত হয়, বলেও দেওয়া আছে এক বস্তুতে পরিণত হয়, না বলে দিলেও শুধু মিলিত হয় বলে দিলে হইতো। আর মনে করি এরা মিলিত হয়ে এরকম সামনের দিকে ভি বেগে চলে, কোন বেগে চলে ভি বেগে চলে, কোন বেগে ভি বেগে ভা। তাহলে দেখো আমি কিন্তু এই দিকটাকে প্লাস আর তার বিপরীত দিকটাকে মাইনাস ধরছি। উত্তর যদি প্লাস হয় তার মানে হচ্ছে যে সামনের দিকে নিয়ে চলে যেত, উত্তর যদি মাইনাস হয় তাহলে ধাক্কা দিয়ে মাইনাসের দিকে নিয়ে আসতেছে, মানে উল্টা দিকে। তাহলে 7 15 কত 5 7 35 5 7 3 7 7 3 105 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস 6 10 60 ইজ ইকুয়াল টু 17 বি, ইজ ইকুয়াল টু কত 17 বি। তাহলে এটা হবে 45 ইজ ইকুয়াল টু 17 বি। তাহলে ভি ইজ ইকুয়াল টু 45 ভাগ 17, 45 ভাগ 17। তাহলে দেখি 45 ভাগ 17 কত হয়, 45 ভাগ 17 2.65 ms ইনভার্স 1। তাহলে দেখো প্লাস আসছে, তার মানে হচ্ছে মিলিত হয়ে এই দিকেই যাবে, মিলিত হয়ে এই দিকে যাবে। যদি উত্তরটা মাইনাসের আসতো তাহলে বুঝতে মিলিত হয়ে এই দিকে যাবে। আই হোপ এটা বুঝাইতে পারছি, খুবই ইজি অঙ্ক, দেখছো কোনো সূত্র অ্যাপ্লাই করা লাগে না, এমনি আমরা সুন্দর করে পেরে যাই। পরে দেখো গতি শক্তি এবং ভরবেগ সংরক্ষিত হবে কি না, গতি শক্তি এবং ভরবেগ সংরক্ষিত হবে কিনা। তুমি আদি অবস্থানটা বের করবা, শেষ অবস্থানটা বের করবা, যদি দুইটা সমান হয়ে যায় তাহলে মিলে চলে। গতি শক্তি কি হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, এটা বের করবা। আবার চূড়ান্তটা হাফ m1 b1 স্কয়ার হাফ m2 b2 হোল স্কয়ার। এই দুইটার মান যদি তোমার সেম হয়, এই দুইটা যদি সমান হয়ে যায় তখন তারা গতি শক্তি মেনে চলে। ভরবেগ সংরক্ষিত হবে কিনা, ভরবেগ সবসময় সংরক্ষিত হয়, এটা যাচাই করা লাগে না, এমনি ভরবেগ সবসময় সংরক্ষিত। এটা কোন অঙ্কটা বলো তো, এটা কোন অঙ্কটা বলো তো, এটা হচ্ছে এই অঙ্কটা, এটা হচ্ছে কি এই অঙ্কটা। এই যে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক কিনা, স্থিতিস্থাপক বলছে, আর ওইখানে বলছে গতি শক্তি এবং ভরবেগ সংরক্ষিত হবে। স্থিতিস্থাপক মানেই তো গতি শক্তি এবং ভরবেগ
সংরক্ষিত থাকা, মানে একই অঙ্ক, সেম নিয়ম। আশা করি এটা তোমরা পারবা। এটা আর করাই দিব না, এটা আর করাই দিলাম না। চলে আসলাম নতুন স্প্রিং। দেখো স্প্রিং কি দেখছো সবাই আই হোপ। এই একটা স্প্রিং, এই স্প্রিং এর মধ্যে ধরো এখানে একটা বস্তু আছে, এটাকে তুমি একটু টানলা তাই না, এই অবস্থানে নিয়ে আসলো, তাহলে বলো তো তার একটা দৈর্ঘ্য প্রসারণ হইলো না? দৈর্ঘ্য প্রসারণ হলো না এক্স। এটা আনুভূমিকও হইতে পারে, এটা লম্বভাবেও হইতে পারে, আবার আনুভূমিকও হইতে পারে। স্প্রিং কি এরকম থাকতে পারে না? ধরো এই একটা স্প্রিং আছে, ঠিক আছে, এটা টাই না তুমি এই পর্যন্ত নিলা, ধরো এইটুকু এক্স পরিমাণ সরণ ঘটাইলা, এক্স পরিমাণ সরণ ঘটালা। দেখো স্প্রিং এর যত তুমি লম্বা করবা তত তোমার বল প্রয়োগের হারটা বাড়াইতে হবে, তত বেশি বল প্রয়োগ করতে বা তত বেশি কষ্ট হয়। একটা স্প্রিং কে অল্প টানলে কষ্ট কম হয়, যত বেশি দূরে নিবা তত বল বেশি প্রয়োগ করতে হয়, কষ্ট বেশি হয়। কেন? কারণ এই স্প্রিংটা হচ্ছে হুকের সূত্র অনুসারে আমরা বলতে পারি F is proportional to minus x, F is proportional to কে মাইনাস এক্স। এটা মাইনাস এক্স কিভাবে আসলে আছে একটু কাহিনীটা বলেই ফেলি, দাও একদম শর্ট না করে এখানে বলেই ফেলি। দেখো তুমি বল প্রয়োগ করলা নিচের দিকে, স্প্রিং কোন দিকে বল প্রয়োগ করে বলতো? স্প্রিং এর একটা প্রত্যয়নী বল আছে, প্রত্যয়নী মানে কি আগের অবস্থানে ফিরে যাওয়া। তুমি যেখানে টান দিয়ে ছাড়ে দাও দেখো স্প্রিং আবার আগের অবস্থানে ফিরে গেছে। কারণ কি স্প্রিং এর মধ্যে একটা আগের অবস্থানে ফিরে যাওয়ার একটা জড়তা আছে। কি আছে? একটা জড়তা আছে। এই জড়তাটাকে বলা হয় প্রত্যয়নী বল। এখন তুমি সরণ যেদিকে ঘটাইছো স্প্রিং এর বল কিন্তু তার বিপরীত দিকে। একটা স্প্রিংকে যদি তুমি এইদিকে টানো তাহলে স্প্রিং কিন্তু তার উল্টা দিকে টানতেছে, উল্টা দিকে টানতেছে না? তাহলে স্প্রিং তার উল্টা দিকে টানে আর তুমি তার বিপরীত দিকে সরণ ঘটাও, তাহলে কাজটা কেমন? নেগেটিভ কাজ। বল যেদিকে কাজ তার বিপরীত দিকে, নেগেটিভ কাজ না? নেগেটিভ কাজ। এই যে দেখো তুমি এইদিকে টানছো, স্প্রিং এদিকে কাজ করতেছে। এই জন্য এখান থেকে আমরা বলতে পারি এটা দুই ধরনের। এটা মানুষের জন্য তুমি বের করতে পারো, মানুষকে বলা হয় এজেন্ট আর স্প্রিংকে কি বলা হয়? স্প্রিং এরই বল। হ্যাঁ স্প্রিং। তাহলে আমি এটাকে দুইভাবে বলতে পারি, এফ অফ স্প্রিং ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। মানে স্প্রিং এর জন্য কিন্তু নেগেটিভ, কারণ তুমি টানতেছো স্প্রিং তার উল্টা দিকে টানতেছো, তাহলে বিপরীত দিক মানে কি নেগেটিভ। আর এফ অফ এজেন্ট, এজেন্ট এজেন্ট মানে কি ব্যক্তি, এটা হবে এক্স এর আবার সমানুপাতিক, এক্স এর আবার কি সমানুপাতিক। এখান থেকে আমি লিখতে পারি এফ ইজ, এই যে প্রপোর্শনাল চিহ্ন তুলে কি লিখতে হয়? এফ ইজ ইকুয়াল টু কে এক্স। আর এটাকে কি লেখা যায়? এটা কিন্তু স্প্রিং, এস পি আর আই এন জি, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, মাইনাস কে এক্স। এই যে সমানুপাতিক ছিল, সমান দিলাম সাথে একটা ধ্রুবক দিলাম। আর মাইনাসটা কেন হইলো? স্প্রিং এর জন্য মাইনাস কিন্তু এজেন্টের জন্য কিন্তু প্লাস, কারণ তুমি যেদিকে বল প্রয়োগ করছো তুমি সেদিকে সরাইতে পারছো, কিন্তু স্প্রিং যেদিকে বল প্রয়োগ করছো সেদিকে কিন্তু সে সরাইতে পারে নাই, তুমি তার বিপরীত দিকে সরণটা ঘটাইছো, তার মানে স্প্রিং এর জন্য এটা নেগেটিভ। এই সূত্র এটাই, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখানে কে এর পরিচয় কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে কি ধ্রুবক? স্প্রিং ধ্রুবক। এখন ভাইয়া এটা তো ধ্রুবক, তার মানে কি এটার মানটা ফিক্সড? একটা স্প্রিং এর জন্য ফিক্সড, কিন্তু দুইটা আলাদা আলাদা স্প্রিং হলে ফিক্সড না। এই স্প্রিং ধ্রুবক দ্বারা বোঝায় কোনো একটা স্প্রিং কতটা দৃঢ়, কতটা মজবুত, এটাকে টানলে কতটুকু শক্তি তোমার বেশি লাগবে, কতটুকু বল তোমার বেশি দিতে হবে, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, সেটা নির্দেশ করে। ঠিক আছে? তাহলে স্প্রিং যত শক্তিশালী হবে স্প্রিং ধ্রুবক তত বেশি হবে। ঠিক আছে? তাহলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স বা এফ ইজ ইকুয়াল টু এফ এক্স। স্প্রিং ধ্রুবক কত? এই যে দেখো স্প্রিং ধ্রুবক কত, মানে কে এর ভ্যালু বের করতে বলছে। আমরা কি করছি? এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখন তো একটা স্প্রিং এর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হয়, স্প্রিং কি 5 সেন্টিমিটার প্রসারণ ঘটায়, স্প্রিং এর ধ্রুবক কত? তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স। এখন বলতে পারো ভাইয়া এক্সটা কই, মাইনাসটা কই গেল গা, মাইনাসটা কই গেল? স্প্রিং ধ্রুবক তো মাইনাস হইতে পারে না, সেহেতু তুমি এখানে সূত্র এইটা অ্যাপ্লাই না করে এটাও অ্যাপ্লাই করতে পারো, এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে এফ এর ভ্যালু কত? 20 নিউটন। কে এর ভ্যালু বের করবো, এক্স এর ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার, মিটার নিলে 100 দিয়ে ভাগ, মিটার নিলে 100 দিয়ে ভাগ। তাহলে কে ইজ ইকুয়াল টু 20 ইন্টু 100 ভাগ হচ্ছে 5, তাহলে 400। কত? 400। আর বলো তো স্প্রিং ধ্রুবকের একক কি হবে? দেখো একক বের করো। একক ধরো আমি পারি না, বের করবো কিভাবে বের করবো? এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, এফ বাই এক্স। এফ এর একক হচ্ছে নিউটন, এক্স এর একক হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার ইনভার্স 1, নিউটন মিটার ইনভার্স 1। স্প্রিং ধ্রুবকের একক কি? নিউটন মিটার ইনভার্স 1। আই হোপ তোমাকে এটা বুঝাইতে পারছি। এরপরে দেখো সঞ্চিত শক্তি কত? সঞ্চিত শক্তি, শক্তি মানে কি? কাজ। শক্তি কি কাজের সমান না? কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পড়ছি? এফ এস। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পড়ছি? এফ এস। এখানে যেহেতু আমরা স্প্রিং এর সরণটাকে এক্স দ্বারা প্রকাশ করছি, তাহলে এটাকে আমরা বলতে পারি এফ এক্স। আবার এফ সমান দেখো আমরা কি পড়ছি? কে, কে এক্স। এফ সমান কি পড়ছি? কে এক্স ইন্টু এক্স, তাহলে মাইনাস কে এক্স স্কোয়ার। ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস কে
এক্স স্কোয়ার। এই ডাব্লিউটা কার জন্য দেখো, ডাব্লিউ সমান আমরা দুইটাই লিখতে পারি, মাইনাস কে এক্স স্কোয়ার, আবার ডাব্লিউ ইকুয়াল টু প্লাস কে এক্স স্কোয়ার। কখন মাইনাস হবে কখন প্লাস হবে? যখন কাজটা বের করবা স্প্রিং এর, যখন কাজটা কার বের করবা স্প্রিং এর। স্প্রিং এর জন্য কি কাজটা নেগেটিভ, কারণ তুমি যেদিকে সরণ ঘটাচ্ছ স্প্রিং তার উল্টা দিকে বল প্রয়োগ করছে, তাহলে স্প্রিং এর কাজটা নেগেটিভ, এজন্য নেগেটিভ। আর এই ডাব্লিউ পজিটিভ কার? এজেন্টের। ডাব্লিউ পজিটিভ কার? এজেন্টের, মানে ব্যক্তির। তাহলে তুমি কারটা বের করবা ইউতে সঞ্চিত শক্তি। একটি স্প্রিং 20 নিউটন বল প্রয়োগ করা স্প্রিং 5 সেন্টিমিটার সম্প্রসারিত হয়। ইউতে মানে কি স্প্রিং এ হবে, এটা ইউ কি লিখছি স্প্রিং এ। স্প্রিং এর সঞ্চিত শক্তি কত? স্প্রিং এর সঞ্চিত শক্তি কত? এখন শক্তি তো নেগেটিভ বের করে লাভ নাই, যে মাইনাসের এত জুল, শক্তি তো নেগেটিভ বের করে লাভ নাই, তাহলে আমরা এই নেগেটিভটা বের করবো না, কি বের করবো? পজিটিভটা। কে এর মান আমরা বের করছি কত? 200 না 400? কে এর মান বের করছি 400, তাহলে কে এর মান বসাও 400 ইন্টু এক্স কত? 5 সেন্টিমিটার, 0.5 ভাগ 100, তাহলে তো মিটারে চলে যাবে 5 ভাগ 100, মিটারে চলে গেল, এটা হোল স্কয়ার করে দাও, তাহলে কত হয় দেখি একটু, কত হয় একটু দেখে নিই। এটা হবে হচ্ছে 400 গুণ হচ্ছে 0.0505, তাহলে কি এটা 1 নাকি 1? আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে করি তো, ক্যালকুলেটরকে বিশ্বাস হচ্ছে না। 25 ভাগ 40, 40, তাহলে 2 শূন্য কাটা 4 25 100, হ্যাঁ 1, তাহলে 1। আর শক্তির একক কি? সঞ্চিত শক্তি, তাহলে শক্তির একক জুল, তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি কত? 1 জুল। স্প্রিং এর সঞ্চিত শক্তি কত জুল? 1 জুল। আই হোপ এটা বুঝাইতে পারছি। এখন আসো নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র কি? দুইটা বস্তু যদি এরকম হয়, এটা একটা বস্তু এটা একটা বস্তু, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করে। এরা পরস্পরকে কি করে? কেবলমাত্র আকর্ষণই করে। কিন্তু আবার ওই যে যখন তুমি নবম অধ্যায় পড়বা স্থির তড়িৎ কুলম্বের সূত্র, তখন কিন্তু একটা চার্জ আরেকটা চার্জকে বিকর্ষণ করে, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মানটা হচ্ছে এফ। এই আকর্ষণ বলের মানটা কি? এফ। এই এফ হচ্ছে বস্তু দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, M1 এবং M2 এর সমানুপাতিক। M1 এবং M2 এর যে গুণফল তার সমানুপাতিক, এবং এদের যে দূরত্বটাকে বললাম ডি, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্ত মানে কি 1/, ব্যস্ত মানে কি বিপরীত অনুপাতিক, তার মানে 1/d²। এই দুইটাকে তুমি একসাথে করে এরকম লিখতে পারো, f is proportional to m1 m2/d², m1 m2/d²। এই প্রপোর্শনাল চিহ্ন উঠায় সমান চিহ্ন দিলে সাথে একটা ধ্রুবক আনতে হয়, সাথে একটা কি আনতে হয়? ধ্রুবক আনতে হয়। তাহলে f equal to g m1 m2/d², g m1 m2/d²। g এর একটা ফিক্সড ভ্যালু আছে, g হচ্ছে 6.673 into 10 to the power -11। এখন দেখো জি এর এককটা বার আসে, জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, কিন্তু আমি তোমাকে এটা বের করা শেখাই। একক বের করবা কিভাবে, একক নির্ণয় করো। দেখো আমরা এখান থেকে লিখতে পারি জি ইজ ইকুয়াল টু ভগ্নাংশের পাশে আসলে এফ ডি স্কয়ার, আর m1 m2 নিচে চলে যাবে, m1 m2 তুমি যেভাবে পারো বুঝাই নিবা। তাহলে এফ এর একক নিউটন, ডি হচ্ছে দূরত্বের একক মিটার স্কয়ার, এম হচ্ছে বস্তুর ভর কেজি, তাহলে কেজি আর কেজি স্কয়ার, উপরে নিউটন মিটার স্কয়ার, নিচে হচ্ছে কেজি স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা তোমার শুধু এসএসসি, এইচএসসি, ভার্সিটি অ্যাডমিশন সব জায়গায় এটা আসে, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একক নির্ণয়টা, ঠিক আছে? তাহলে এই বল নির্ণয় কিভাবে করবো? F = g m1 m2/d²। সমানুপাতিক দ্বারা কি বোঝায়? এটা যত গুণ বাড়বে, এটাও তত গুণ বাড়বে। আর দেখো ব্যস্তানুপাতিক দ্বারা বোঝায় এটা বাড়লে এটা কমবে, আবার এটা বাড়লে এটা কমবে। এখন কত গুণ কমবে? যেহেতু বর্গ আছে, ধরো এটাকে তুমি 2 গুণ বাড়াইলা, তাহলে এটা হবে বর্গ 2 এর বর্গগুণ বাড়বে, 2 এর বর্গগুণ কমবে। বাড়াইলে কি কমে না? কত কমবে? 2 এর বর্গগুণ কত? 4, 2 এর বর্গ কত? 4, এরকম ভাবে। এটা নিয়ে একটা অঙ্কই আছে, একটা অঙ্কই রাখছি, দেখো বলছে f কত? f = g m1 m2/d²। g হচ্ছে 6.673 into 10 to the power -11 into m1 এর মান হচ্ছে 500 গ্রাম, মানে 0.5 কেজি, ইন্টু m2 এর মান হচ্ছে তার নিজস্ব থেকে পরের একটি বস্তু তার নিজ অবস্থান থেকে অপর একটি বস্তু থেকে 300 মিটার দূরে স্থাপন করা হলো। আরে আরেকটা বস্তুর ভর দেওয়া না, আরেকটা বস্তুর ভর ধরো দিয়ে দিলাম 700 গ্রাম। কত গ্রাম? 700 গ্রাম। আরেকটা বস্তু দিয়ে দিলাম 700 গ্রাম, তাহলে 0.7।
কত সেন্টিমিটার দূরে? 300 সেন্টিমিটার দূরে, তার মানে 3 মিটার, 3 মিটার হোল স্কয়ার। ঠিক আছে, এটা হিসাব করলে যত আসবে তত নিউটন, এটা হিসাব করলে যত আসবে তত নিউটন বলে তাদেরকে কি করে? আকর্ষণ করে। লাস্ট অঙ্ক একদম, ভরকে দ্বিগুণ, দুইটি বস্তুর ভরকে কি করছাও? 3 গুণ। তাহলে দেখো আমরা পড়ছি F is proportional to m1 m2, এটা এমসিকিউ তে আসে, এটা একদম ভার্সিটি এডমিশন এমসিকিউ, এসএসসি এমসিকিউ, এইচএসসি এমসিকিউ সব জায়গায় আসে। তাহলে F is proportional to m1 m2, এখন বলছে বস্তু দুটির ভরকে 3 গুণ, ভরকে কি করছো? 3 গুণ। তাহলে এই ভরটাকেও 3 গুণ করছো, এই ভরটাকেও 3 গুণ করছো, তাহলে টোটাল কত গুণ বাড়ছে? 9 গুণ। তাহলে F বাড়বে কত গুণ? F বাড়বে 9 গুণ। F বাড়বে কত গুণ? 9 গুণ। মধ্যবর্তী দূরত্বকে 1/3 করলে, মধ্যবর্তী দূরত্বকে ডি কে কি করছো? 1/3 করছো। এখন বলো ডি কি কমছে, তাহলে এফ এর মান বাড়বে, কতটুকু বাড়বে? বর্গ অনুপাতে বাড়বে, কারণ এটা সম্পর্ক কি ছিল? বর্গের। এই যে এফ ইজ প্রপোর্শনাল টু 1/d², বর্গ অনুপাতে বাড়বে, তাহলে 1/9, 1/9। তাহলে এটা কতটুকু বাড়লো? 1/9 অংশ। আগে বাড়ছিল 9 অংশ, এখন বাড়ছিল 1/9 অংশ। তাহলে টোটাল কি হলো? আসলে কোনো পরিবর্তনই হয় নাই, কোনো পরিবর্তনই হয় না। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য তোমাকে শর্টকাট দেখালাম। এখন আসলে আমরা একটু রিটেনের জন্য কিভাবে করব সেটা একটু দেখে নেই, একটু রিটেনটা দেখে নেই। এটা তোমাদের ওইভাবে সৃজনশীলে আসে না, কিন্তু এটা একটা এই অধ্যায়ের সবচেয়ে মজার একটা অঙ্ক, বা তোমাকে কেউ আটকাইতে চাইলে এই টাইপের অঙ্ক তোমাকে করতে দিতে পারে। তাহলে আসলে আমরা করে নেই। কি পড়ছি? F is equal to g m1 m2 by d²। তাহলে দেখো এটা 1 নং সমীকরণ দিব, এটা কি নরমাল যেটা, ওটা 1 নং সমীকরণ, এটা f1। ঠিক আছে, আর পরিবর্তনের পরে f2 দিবা। জি তো জি থাকবে, জি তো আর কোনো সময় পরিবর্তন হয় না। কিন্তু ভরটা দেখো, প্রথম বস্তুর ভরটা হয়ে গেছে 3 গুণ, তাহলে 3m1, দ্বিতীয় বস্তুর ভরটা হয়ে গেছে 3 গুণ, তাহলে 3m2, আবার দূরত্বটা হয়ে গেছে 1/3, তাহলে d ইনটু 1/3, 1/3 এটা কি হোল স্কয়ার। এটাকে আমরা একবার এভাবে লিখতে পারি না? d/3 লিখে ফেলা যায় না? d/3 তো লিখতে পারি, কারণ 1/3 হয়েছে, মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তাহলে d/3। এটাকে একটু ক্যালকুলেশন করাও, 3 3 9, 9g m1 m2, আর এটাকে কি লেখা যায়? d²/9, d²/9, দুই তলা হয়ে গেছে। তাহলে কিভাবে ভাঙবো? উপরে যেটা আছে ওটাকে সেম রাখবো, g m1 m2 ইনটু 9 চলে যাবে উপরে, d² চলে যাবে নিচে। তাহলে দেখো 9 আর 9 কত হলো? 9 9 81। ওই তাহলে কি আমরা আগে ভুল করছিলাম নাকি? 9 9 81 g m1 m2 বাই d², g m1 m2 বাই d², এটা কি f2, এটা কি f2। এটাকে দিবা 2 নং সমীকরণ, এটা কি 2 নং সমীকরণ। এখন বড় সমীকরণ দিয়ে ছোট সমীকরণকে ভাগ করবা, 2 নং ভাগ 1 নং, 2 নং ভাগ 1 নং, তাহলে f 2 নং হচ্ছে f2 ভাগ f1, f2 ভাগ f1। এই সমীকরণটা উপরে, তাহলে f2 কে উপরে, উপরে কত? 9 9 81 g m1 m2, 81 g m1 m2, আর নিচে কত? d², নিচে কত? d², আর f1 কত? g m1 m2 বাই d², g m1 m2 বাই d²। দেখো কয় তলা হইলো? 3 তলা। তাহলে এটা 3 তলাকে কিভাবে ভাঙাবো? এটা আমি একটু এই পাশে একটু জায়গা নিয়ে নিলাম, হ্যাঁ, এই পাশে আমি একটু জায়গা নিয়ে নিই। উপরেরটা সেম থাকলো, 81 g m1 m2 বাই d² গুণন, নিচেরটা কি হয়? উল্টে যায়, তাহলে d² নিচে ছিল উপরে চলে যাবে, g m1 m2 নিচে উপরে ছিল নিচে চলে আসবে। তাহলে দেখো কাটাকাটি কি যায়, কি কি কাটাকাটি করা যায়? d² কাটা, g m1 m1 কাটা, g m1 m1 কাটা, তাহলে কত? 81। তাহলে কত থাকলো? তাহলে কত থাকলো? এই যে f1 বাই f2 সমান কত? 81, f1 বাই f2 সমান 81। সুতরাং f1 সমান 81 f2, 81 f2। তাহলে কতটুকু পরিবর্তন হয়? 82 পরিমাণের পরিবর্তন হয়। এটা হচ্ছে আমাদের রিটেন প্রসেস। এটা কি আমাদের রিটেন প্রসেস। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে কি বলছিল? দুটি বস্তুকে 3 গুণ করলে f কিসের সাথে পরিবর্তন হবে? এটা কতটুকু পরিবর্তন হবে? কতটুকু পরিবর্তন হয়? তাহলে কত গুণ হয়? 81 গুণ হয়। কত গুণ হয়? আগের তুলনায়
81 গুণ হয়। তবে আমরা এই আগে শর্টকাটটাতে একটু ভুল করছি, শর্টকাটটাতে কোথায় ভুল করছি একটু দেখে দাও। ও আচ্ছা, শর্টকাটটা তো মুছে দিয়েছি। আচ্ছা, শর্টকাটটা আরেকবার দেখাই, দেখো। প্রথমটা হচ্ছে f is proportional to m1 m2, ঠিক না? আবার f is proportional to 1 by d স্কয়ার। তাহলে এটাকে যেহেতু 9 গুণ, এটাকে 3 গুণ করা হয়েছে, এটাকে 3 গুণ করা হয়েছে, তাহলে টোটাল কয় গুণ? 9 গুণ। তাহলে এটা যেহেতু সমানুপাতিক, এটা বাড়লে এটা বাড়ে, তাহলে এটা 9 গুণ বাড়ছে মানে এটা 9 গুণ বাড়বে। এটা কি হবে? 9 গুণ বাড়বে। আর এখানে দেখো f যেহেতু ব্যস্তানুপাতিক, এটা d কি হয়ে গেছে? 1/3 হয়ে গেছে। d কি হয়ে গেছে? 1/3 হয়ে গেছে, তার মানে d কমছে, d কমছে, তাহলে এটা কি হবে? বাড়বে। 3 ভাগ কমছে, তাহলে এটা 3 ভাগ বাড়বে, এটা 3 ভাগ বাড়বে। এবং কত? 3 এর স্কয়ার গুণে বাড়বে। এটা 1/3 হয়েছে, তার মানে এটা উল্টাটা হবে। যেহেতু ব্যস্তানুপাতিক, 1/3 এর উল্টা কি? 3 না? 1/3 এর উল্টা কি? 3, তাহলে 3 স্কয়ার। 3 স্কয়ারে কত? 9। তাহলে আগেও 9 গুণ বাড়ছে, এখনো 9 গুণ বাড়ছে, তাহলে 9 গুণ আর 9 গুণ কত হলো? 81 গুণ। তাহলে টোটাল কত গুণ বাড়ে? 81 গুণ। দেখছো, এমসিকিউ এর জন্য তুমি এইভাবে শর্টকাটে করে ফেলবা, এমসিকিউ এর জন্য এইভাবে শর্টকাটে করে ফেলবা। তাইলে আমাদের বল অধ্যায়টাকে একদম শেষ করে ফেলছি। আগামী দিন আবারও দেখা হবে ফিজিক্সের পরবর্তী অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।